আচ্ছা, ঠিক আছে স্যার, আপনার পারমিশন নিয়ে তাহলে আমরা শুরু করছি স্যার। নিশ্চয়ই। মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর রঞ্জন চক্রবর্তীর অনুমতিক্রমে আমরা আজকের এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর অনুষ্ঠানটা শুরু করছি। আমি প্রথমেই জানাই যে আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারকে ধন্যবাদ, যিনি এরকম একটা সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ স্থাপন করেছেন 2018 সালে, যেটা একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, এবং উনি এই সেন্টারের ডাইরেক্টরও, আমাদের এই সেন্টারের ডাইরেক্টর, উনার অনুপ্রেরণাতেই এরকম একটা সুন্দর প্রোগ্রাম আমরা করার কথা ভাবতে পেরেছি। আজকের দিনে উনার প্রয়োজনীয়তা আমাদের কাছে এবং আমার মনে হয় সকলের কাছে, ইতিহাসকে ভুলে যাচ্ছি বলেই আজ আমাদের এই দুরবস্থা। মানে পরিবেশের যে ইতিহাস সেই সম্বন্ধে এবং তার যে ভাবনা, সেইটাকে বোধহয় আমরা হঠাৎ করে আমরা অনেক এগিয়ে গেছিলাম বিজ্ঞানে, কিন্তু আমরা ইতিহাসকে ভুলতে পারি না, এবং তার যে প্রয়োজনীয়তা সেইটা স্যার বলবেন। এবং আমি সকলকে এখানে আমাদের মাননীয় ডিন আর্টস প্রফেসর শিবাজী প্রতিম বসু, মাননীয় ডিন সায়েন্স প্রফেসর সত্যজিৎ সাহা এবং অন্যান্য যে মাননীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এবং আমার ছাত্রছাত্রীরা এবং অফিসাররা, সকলকে এই প্রোগ্রামে জয়েন করার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমি স্যারকে অনুরোধ করব যদি স্যার আমাদেরকে বাংলায় বলেন, কারণ এই অনুষ্ঠানটা এখানে অনেক বেশিরভাগই বাংলা ভাষাভাষী এবং আমাদের ছাত্রছাত্রীরা অনেকে আছে যাদের এটা বুঝতে সুবিধে হবে। আর এই অনুষ্ঠানটা যদি আমরা আমাদের যে বেতার বিদ্যাসাগর আছে সেখানেও এটা আমরা শুনবো এই অনুষ্ঠানটা, বাকি অনেকের জন্য যেন, অনেককেই আমরা নিতে পারছি না এই অনুষ্ঠানে, যেহেতু খুব সংখ্যার সীমাবদ্ধতা আছে, 200 জনের বেশি কাউকে আমরা এখানে জয়েন করাতে পারবো না। তাই স্যারকে আমি অনুরোধ করছি আজকের কি নোট স্পিকার প্রফেসর রঞ্জন চক্রবর্তী, আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার, ওনার মূল্যবান বক্তব্য যদি আমাদের সকলকে আমরা শোনার সুযোগ করে দেন উনি। ধন্যবাদ স্যার। এবারে আমি বলবো। হ্যাঁ বলুন শিবাজিদা, আপনি স্যারকে ডেকে, আমি স্যারকে ডাকলাম স্যার, বোধহয় আমি স্যারকে অনুরোধ করলাম। আমাকে বলুন না, আমি এখন প্রফেসর রঞ্জন চক্রবর্তী, আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার, উনি কি নোট স্পিকার, উনি আমাদেরকে প্রথমে বলবেন, তারপরে আমরা ডিন আর্টস এবং ডিন সায়েন্স এবং নিশার কথা শুনবো। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না স্যার, জ্যোতিশঙ্কর বাবু, আপনি কি বলুন স্যার। বাবুকে কিছু বলতে বলছেন, মানে প্রারম্ভিক বক্তব্য? না, আপনাকে স্যার, প্রথমে আপনি স্যার, আপনি আমাদের ইনঅগুরাল স্পিচ, একদম কি নোট অ্যাড্রেস আপনি স্যার। ঠিক আছে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার, তাহলে পরে শিবাজী বাবু পরে বলবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। না, আমি ভাবলাম বোধহয় আপনি শিবাজীকে কিছু মানে। না না না, আমি ওনাদেরকেও আহ্বান জানালাম, প্রোগ্রাম আমাকে ওনারা আছেন বলে বলারও হয়েছে। আপনি বলার পরে আমরা হয়তো এক দু কথা বলতে পারি। আপনি যেটা বক্তা, আপনি আমরা সেটা শুনবো। আজকে আমাদের শোনার সময় আমার মনে হয়, আমি একটু বলে নি জ্যোতি, তুমি যেন চট করে বলে কি নোট স্পিকারকে এরকম ভাবে বলে একটু আমার সঙ্গে আলোচনা করে নেবে। আমি এখানে অধ্যাপক, আমি একটাই খালি কথা বলবো, পরে আর আমি কিচ্ছু বলবো না। সেটা হচ্ছে আজকের দিনের এই প্রাসঙ্গিকতা, আজকের যে পরিবেশ দিবসের প্রাসঙ্গিকতা আমরা জানি নানাভাবে। একটু আগে প্রফেসর ডক্টর জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেটা সুন্দরভাবে বলেছেন। উনি এই যে আমাদের সিএস এর তিনি ডেপুটি ডাইরেক্টর, তিনিও সুন্দর, এবং তার আরেকজন আছেন ডক্টর মিশারা, এরা মিলে সুন্দর স্যারের সঙ্গে, স্যারের অনুপ্রেরণায় কাজ করছেন, এবং আমরাও সকলে যতটা পারি এর সঙ্গে থাকি। পরিবেশ দিবসের গুরুত্ব বোঝানোর কথা আজকে আমরা, মানে আর কাউকে ক্লাসরুমে শেখাতে হবে না। আজকে আমরা টেলিভিশন খুললেই পরিবেশের যে সাংঘাতিক রূপ, এবং রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে একটা সময় অবধি পরিবেশকে যদি তোমরা না মানো, পরিবেশকে অতিক্রমণের চেষ্টা, যেটা আজকে একটা অন্য লেখায় অধ্যাপক কল্যাণ রুদ্র বলেছেন যে পরিবেশকে বেশি অতিক্রমণ করতে গেলে শেষকালে তাতে মানুষের ভালো হয় না, শেষ পর্যন্ত পরিবেশই তাকে অতিক্রমণ করে যায়। সেটা আমরা দেখতে পাচ্ছি প্রতি পদে পদে। স্যারের কাছে আমরা শুনবো, কারণ জ্যোতিশঙ্কর একটা খুব ভালো কথা বলেছে, সেটা হচ্ছে যে আমাদের বিজ্ঞান সাধনা করতে গিয়ে আমরা পরিবেশের ইতিহাস ভুলে গেছি। এর থেকে আর বড় সত্যি কিছু নেই। পরিবেশের ঐতিহাসিক প্রফেসর রঞ্জন চক্রবর্তী, তার ভুবন বিদিত তার নাম, তার প্রচুর কাজ, প্রচুর বই, একাধিক বই, এবং সেটি সমাদৃত, সব জায়গায়
কিছুদিন আগে একটি তার এডিটেড বই, সেটা অত্যন্ত মূল্যবান বই এবং সেটা বারংবার নানা জায়গায় প্রশংসিত হয়েছে। রেটিংও খুব ভালো, অ্যামাজন বা ইত্যাদিতে আমরা দেখেছি, খুবই ভালো, টপ একটা বইয়ের মধ্যে একটি। আরো অনেক বই তার আছে, দীর্ঘদিন ধরে নানা কিছু নিয়ে চর্চা করছে। এবং আমরা জানি যে একটাই খালি কথা বলার, যে কিভাবে মানুষের কারণে, কেননা 1750 অব্দি যে কার্বন এমিশনের অবস্থা ছিল পৃথিবীর শুরু হওয়ার মনুষ্য সভ্যতার পরে, কি করে 250 বছর এবং বাকি 21 বছরে সেটা কিভাবে কয়েকশো গুণ বেড়ে গেল এবং তার ফলে কি সর্বনাশ ডেকে আনছে। আমার থেকে অনেক ভালো ভাবে বিজ্ঞানের দিকটা আপনারা অনেকে জানেন, কিন্তু ইতিহাস চেতনা আমরা হারিয়েছি। আমি এই জন্য আমি এই সিএস এর, আমিও একজন এর সঙ্গে যুক্ত, আমার পঠন পাঠনের সঙ্গে কিছুটা যুক্ত। আমি স্যারের কথাতে অনেক সময় রিসার্চ উইকেও ছিলাম। আমি প্রত্যেকে ইউনিভার্সিটির পক্ষ থেকে, এবং সতীর্থ ডিন আমার আছেন সত্যজিৎ শাহ, তিনি হয়তো পরে কিছু দু এক কথা পরে স্যারের বলা হয়ে গেলে বলবেন। আমি এইটুকু বলে সিএস এর পক্ষ থেকে আমি আজকের দিনের আমাদের কেন্দ্রীয় আকর্ষণ, আমাদের মুখ্য বক্তা, তিনি প্রধান, তার জন্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে আমি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার, এবং এই অনুযায়ী আমরা যেন কিছু কাজ করতে পারি। এই অ্যানথ্রোপোজেনিক যে সমস্ত ডিজাস্টারের কারণ আমরা, স্যার বলবেন নিশ্চয়ই অনেক বিশদভাবে, এইটা বলেই তাকে আমি আহ্বান করছি স্যারের বক্তৃতা শোনার জন্য। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। ঠিক আছে, অধ্যাপক শিবাজী প্রতিম বসু এবং আমার সমস্ত সহকর্মীরা, সবাইকে ধন্যবাদ। আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আমাদের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের আমার দুই সহকর্মী, ডক্টর জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর মিশা রায়কে। আজকের এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা বিশ্ব পরিবেশ দিবস, এটা পালন করার জন্য পদক্ষেপ নেওয়ার সুবাদে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি তো আসলে আপনাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য, আমি তো বাইরের লোক নই, মানে বাইরের বিশেষজ্ঞ বক্তা নই। আমার বক্তৃতা আপনারা মাঝে মাঝে শুনে থাকেন। মানে উপাচার্য হলে একটা সুবিধে হয় কি, একটা ক্যাপটিভ অডিয়েন্স পাওয়া যায়, আর একটা মানে ফ্লোর পাওয়া যায়। উপাচার্যকে ওই বলতে দিতে হয় আর কি, বা বলার সুযোগ করে দিতে হয় তার পদের সুবাদে। সেই জন্য আমি এখানে বলার সুযোগ পাচ্ছি। আর আমি সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের অধিকর্তাও বটে আপাতত, এবং এটার সত্যি আমি প্রতিষ্ঠাতা আমি। সেই জন্য আমাকে যখন জ্যোতিশঙ্কর এবং মিশা অনুরোধ করেছিল আমি রাজি হয়েছি। আর আসলে বিশ্ব পরিবেশ দিবসে যারা বিখ্যাত মানুষ, যেমন যারা পরিবেশ চর্চা করেন, তারা সবাই খুব ব্যস্ত থাকেন, মানে আরো বিভিন্ন জায়গায় তাদের আমন্ত্রণ থাকে এবং তারা সেই কাজে ব্যস্ত থাকেন এবং যোগাযোগ করে ওঠা মুশকিল হয়। আর খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটাও একটা ব্যাপার। যেমন দিল্লিতে আমার বন্ধু মহেশ রঙ্গরাজন, উনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন, এখন সেরে উঠছেন কিন্তু খুবই দুর্বল। তো এরকম অনেকেই এখন হয় পরিবারের কোনো সদস্য অথবা নিজে আক্রান্ত হয়েছেন, এটাও আরেকটা সমস্যার ব্যাপার। আমি আমার কিছু চিন্তা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমার খুব একটা কোনো যে গবেষণা প্রবন্ধ আপনাদের সামনে পাঠ করতে যাচ্ছি বা কিছু বলবো, একটা গভীর বক্তব্য বলবো, সেরকম কিছু। জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডক্টর জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাকে 15 মিনিট সময় দিয়েছেন। আমি চেষ্টা করব 15 মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করতে। আসলে বক্তব্য বিশেষ কিছু নেই। যেটা প্রথমেই বলি সেটা হচ্ছে যে আমরা তো একটা এমনি পরিবেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যেটা শিবাজী বাবু বললেন ক্ষণকাল আগে, যে যতটুকু ক্ষতি হলো আমাদের পৃথিবীর, তার বেশিরভাগটা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। পৃথিবীর যা বয়স তার তুলনায় সেটা এতই নগণ্য যে সেটা একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় সেই অংশটা।
শিল্পায়নের পরবর্তীকালে ওই 1750 বা 1780 থেকে যদি ধরি, মোটামুটি 250 বছর, সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু আজকে যে সংকটটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটাও একটা পরিবেশ সংকট। যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার উৎপত্তি হয় প্রকৃতির মধ্যে। খুব সম্ভবত এই ভাইরাসটাও প্রকৃতির মধ্য থেকেই উঠে এসেছে, যদি না অন্য কোনো ব্যাখ্যা থাকে, যদিও আমরা শুনতে পাচ্ছি যে এটা ল্যাবরেটরি ম্যানুফ্যাকচার্ড ভাইরাস হতে পারে। যদি তাও হয়ে থাকে, যদি প্রকৃতি থেকে উৎপত্তি নাও হয়ে থাকে, তাহলেও এখন এটা যেটা ঘটে চলেছে সেটা একটা প্রাকৃতিক একটা সংকট, একটা ন্যাচারাল ক্যালামিটি, ন্যাচারাল ডিজাস্টার। তো সেই জন্য আমাদের প্রকৃতিকে আরো বেশি সম্মান করতে হবে, মানব জাতিকে বুঝতে হবে অনেক বেশি হিউমিলিটি দিয়ে। আমি মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলতে পারি, কারণ আমাকে তো বাংলায় বলতে অনুরোধ করেছেন জ্যোতিশঙ্কর বাবু, কিন্তু আমি একটু চিন্তা করেছিলাম প্রথমে ইংরেজিতে। তো যদি দু একটা ইংরেজি শব্দ বলে ফেলি বা বাক্য বলে ফেলি, আপনারা মার্জনা করবেন। তো এই যে এখন বর্তমান যে সংকট, সেটা কিন্তু একটা প্রাকৃতিক সংকটে রূপান্তরিত হয়েছে, কারণ ভাইরাসটা এখন প্রকৃতির মধ্যে ঢুকে গেছে। তো যদি এটা প্রকৃতি থেকেই উৎপত্তি হয়ে থাকে, তাহলে ওই সব প্রশ্নগুলো আসতে পারে যে আমরা প্রকৃতিকে কতটা সঠিকভাবে ব্যবহার করেছি, যেভাবে ব্যবহার করেছি সেটা উচিত ছিল কিনা। প্রকৃতিকে করায়ত্ত করতে গিয়ে আমরা বড্ড বেশি প্রকৃতির ভেতর নাক গলিয়ে ফেলেছি। প্রকৃতিকে আমাদের অনেক বেশি হিউমিলিটি দিয়ে মানে দেখতে হতো। আমাদের মনে করতে হতো নিজেদের যে আরো অনেক স্পিসিসের মতো মানব, হিউম্যানসরা একটা স্পিসিস মাত্র। অনেক যে স্পিসিস আছে তার মধ্যে আমরা একটা স্পিসিস যারা পৃথিবীকে তাদের সাথে ভাগ করে বসবাস করি, কিন্তু সেটা আমরা ভাবিনি। এবং আমরা যথেচ্ছভাবে ভ্যাকসিন বানিয়েছি, অনেক অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়াকে নির্মূল করেছি। হয়তো ঠিক করেছি, হয়তো ঠিক করিনি, তার গুণগত বিচার আমার করার সাধ্য নেই। আমরা স্মল পক্সের ভ্যাকসিন তৈরি করেছিলাম, ভ্যাকসিনেশন করেছিলাম, জিরো স্মল পক্স ক্যাম্পেইন করেছিলাম, হয়তো ঠিক কাজই করেছি। আবার একটা মতামত এখন উঠে আসছে, বলছে যে এত নির্বিচারে ভাইরাস এবং ব্যাকটেরিয়া গুলোকে হত্যা করা ঠিক হয়নি, এত বেশি ওষুধ অ্যান্টিবায়োটিকের প্রয়োগ ঠিক হয়নি, তার ফলে অনেক ব্যাকটেরিয়া তারা কিন্তু ওই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়েছে। এগুলো যারা আপনারা বিশেষজ্ঞ আছেন তারা অনেক ভালো জানেন। এবং আসলে ভাইরাসের বিরুদ্ধে ওষুধ খুব একটা কাজ করে না, এটা একটা অন্য প্রশ্ন, সেই আলোচনায় আমি যাব না, সেই আলোচনা করতে আমি আসিনি। ভাইরাসের বিরুদ্ধে কোনো ওষুধই খুব ভালো কাজ করে না, বিশেষ করে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে এটা একদম ধ্রুব সত্য। যদিও HIV সম্পর্কে আমরা খানিকটা সফল হয়েছি, তবুও ওটা পুরোপুরি 100% সাফল্য কিন্তু আমাদের আসেনি। তাই এই যে COVID-19 প্যান্ডেমিক, এর ওষুধ আমরা বার করে উঠতে পারবো বলে আমার খুব আত্মবিশ্বাস নেই। এখানে ওই প্রশ্নটাও উঠে যায় যে বিজ্ঞান শুধু পরিবেশকে উপেক্ষা করেনি, বিজ্ঞান যে কত ফ্র্যাজাইল, তারা যে একেবারেই ইনভিনসিবল না। আমাদের সবার ধারণা ছিল বিজ্ঞান আমাদের বাঁচাবে, কিন্তু বিজ্ঞান কিন্তু এটা প্রমাণ হয়ে গেল, বিজ্ঞান কিন্তু বাঁচাতে পারে না সব প্রাকৃতিক সংকট থেকে, সব মহামারী থেকে। আমি এই আলোচনা করব না, আমি আসলে একটা অন্য কথা আজকে বলতে চাই। যে দেখুন, আজকে এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করছি, ভালো কথা। 1972 সালে স্টকহোম কনফারেন্স হয়েছিল, তার প্রথম দিনটাকে, যেদিন শুরু হয়েছিল সেই দিনটাকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে একটা সারা পৃথিবীতে একটা সচেতনতা তৈরি হয়। এটা ইউএনও নেতৃত্বে হয়েছে, ইউএনও এটা করছে। কিন্তু আসলে এই ইউএনও, সেখানে একটা বর্ণ বৈষম্যের জায়গা আছে। WHO বলুন বা ইউএনও বলুন, সেখানে একটা বর্ণ বৈষম্যের জায়গা আছে। নোবেল ফাউন্ডেশনও তাই, আসলে নোবেল ফাউন্ডেশনও তাই। মানে আমাদের দেশের, মানে বাঙালি লেখকদের কথাই বলি,
বা চিত্র পরিচালক, লেখক, এদের কথাই বলি, তাদের মধ্যে অনেকেরই কিন্তু নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। তারা যদি বিদেশে জন্মাতেন এবং ওই হোয়াইট অ্যাংলো স্যাক্সন সোসাইটিতে তাদের জন্ম হতো, তারা অনেকেই কিন্তু নোবেল পুরস্কার পেতেন। সেখানে একটা বর্ণ বৈষম্যের খুব ব্যাপার কাজ করে, সেটা আপনারা সবাই জানেন, অনেক বইপত্রও আছে এ বিষয়ে। যেমন ধরুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে নোবেল পুরস্কার পাননি, এটা খুব একটা বিস্ময়ের ব্যাপার। আমি খুব বিস্মিত হই, এবং আমার মতো আপনারা অনেকে বিস্মিত হন। তারপরে ধরুন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যে কোনো একটা ফিল্ডে তার কন্ট্রিবিউশনের জন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। চিত্র পরিচালনা ছাড়াও আমার মনে হয় ওর যে লেখা, ওর যে প্রফেসর শঙ্কুর যে সায়েন্স ফিকশন গুলো, সেগুলো এত ভালো, এত গভীর, বিজ্ঞানের লোকেরাও কিন্তু চমৎকৃত হয়ে যেতে পারে। ওর সত্যজিতের কিন্তু ভাইরাস নিয়ে লেখা আছে, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য গোলক, পড়ে দেখতে পারেন, ভালো লাগবে, খুব প্রাসঙ্গিক মনে হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে এই ইউএনও বা ধরুন এই নোবেল ফাউন্ডেশন বা ধরুন অন্য যে কোনো আরো সংগঠন, সেখানে একটা ওই হোয়াইট সোসাইটি, হোয়াইট অ্যাংলো স্যাক্সন এবং প্রোটেস্ট্যান্ট এবং মেয়ে, তাদের একটা আধিপত্যের ব্যাপার আছে। এই 1972-এ ইউএনও যখন বিশ্ব পরিবেশ দিবস পালন করার কথা বলল, আর আমরা পালন করতে থাকলাম, ভালো কথা, কিন্তু এর অনেক আগে আমাদের দেশের এক মহামানব, তিনি কিন্তু পরিবেশ দিবস পালন করার কথা বলে গেছেন 1972-এর প্রায় 45 বছর আগে। এই ভদ্রলোক, তিনি এমন একটা দেশের মানুষ যেখানে শিল্পায়ন সম্পূর্ণ হয়নি, একটা প্রি ইন্ডাস্ট্রিয়াল দেশের একজন কবি, মহাকবি। তাকে নোবেল পুরস্কার দিয়েছিল, কিন্তু তাকে তার পরিবেশ চিন্তার জন্য সে নোবেল পুরস্কার পায়নি, বা তার যে পরিবেশ চিন্তা, তার যে ডিপ ইকোলজির যে ধারণা, তার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, কিন্তু দেওয়াই যেতে পারে। তিনি 1927 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে দুটো অনুষ্ঠান করেন, পরপর দুদিন, জুলাই মাসে, 1927-এর জুলাই মাসে। একটা উৎসবের নাম হচ্ছে বৃক্ষরোপণ, ফেস্টিভ্যাল অফ প্ল্যান্ট। আরেকটা অনুষ্ঠানের নাম হচ্ছে, পরের দিন হয়, হলকর্ষণ, ফেস্টিভ্যাল অফ আর্থ। এবং প্রথম দিনের যে অনুষ্ঠান, সেটা আপনারা জানেন, যারা দেখেছেন, একটা গান দিয়ে শুরু হয়। সেই গানটা খুব চমৎকার গান, অনেকে হয়তো শুনে থাকবেন, আমি গানটা শোনাতে পারি। আমি গানটা একটা রেকর্ড নিয়ে এসেছি, যদি আপনাদের গান শুনতে ভালো লাগে তো শোনাবো। গানটা হচ্ছে, মরু বিজয়ের কেতন ওরাও শূন্যে, হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে, হে কোমল প্রাণ। এটাই হচ্ছে প্রথম পরিবেশ দিবস পালনের প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টা করেছিলেন, ভাবতে অবাক লাগে, বিস্মিত হতে হয়, একটা প্রি ইন্ডাস্ট্রিয়াল দেশ, পেছিয়ে পড়া অনগ্রসর দেশ, ঔপনিবেশিক শাসনের অধীনস্থ দেশের একজন কবি, একজন মানুষ, তিনি এই বিশ্ব পরিবেশ দিবসের কথা চিন্তা করে গেছেন। না, আমি মানছি যে যখন শিল্প বিপ্লব হলো, তারপরে একটা রোম্যান্টিক মুভমেন্ট শুরু হলো, শিল্পায়নের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া হলো, রোম্যান্টিসিস্ট রিয়াকশন, এবং একটা ব্যাক টু ল্যান্ড মুভমেন্ট হলো, সেখানে অনেক ইংরেজ এবং ইউরোপিয়ানরা তারা আন্দোলন করেছিলেন যে আসুন আমরা আবার পুরনো যে প্রান্তর, যে অরণ্য, তাকে ফিরিয়ে আনি। যেমন উইলিয়াম মরিসের নাম আপনারা জানেন, শুনে থাকবেন, উইলিয়াম মরিস বা জন রাস্কিন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম আপনারা সবাই শুনেছেন, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বিখ্যাত ইংরেজ কবি। জন মুইয়ারের নাম আপনারা শুনেছেন। তারা নিশ্চয়ই শিল্পায়নের পরে একটা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, যেটাকে অনেকে রোম্যান্টিসিস্ট প্রতিক্রিয়া বলে। শিল্পায়নের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া, ফ্রেঞ্চ রেভলিউশনের বিরুদ্ধে, আধুনিকতার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া।
কিন্তু রবীন্দ্রনাথের এই প্রতিক্রিয়াটা, যেটার ফলে এই বৃক্ষরোপণ এবং হলকর্ষণ অনুষ্ঠান উনি শুরু করলেন শান্তিনিকেতনে, সেই প্রতিক্রিয়া কিন্তু ঠিক রোম্যান্টিসিস্ট প্রতিক্রিয়া না। এবং ভাবলে অবাক হতে হয় যে আসলে এই যে ওর বৃক্ষরোপণ উৎসব, সেই উৎসব এবং এই দুটো উৎসব, বৃক্ষরোপণ এবং হলকর্ষণ, দুটোর একটা কনটেক্সট আছে, একটা ইন্টারন্যাশনাল কনটেক্সট আছে। তাই ওটাই আসলে আমি ওটাকেই ভারতীয় হিসেবে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে হৃদয় থেকে মানি, আর সরকারিভাবে মানি ইউএনওর সৃষ্ট যে পরিবেশ দিবস। কারণ আমি বিশ্বেরও একজন নাগরিক বলে নিজেকে মনে করি। তাই ইউএনও একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সরকারিভাবে তার অস্তিত্ব আছে, এবং তারা 1972-এ স্টকহোম কনফারেন্সে সিদ্ধান্ত নিয়েছিল যে এই আজকের দিনটা 5ই জুন এটা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে সবাই পালন করবে। ঠিক আছে, আমিও সেটাকে সম্মান জানাচ্ছি বিশ্ব পরিবেশ দিবসকে, কিন্তু হৃদয় থেকে, অন্তর থেকে আমি রবীন্দ্রনাথের 1927-এর জুলাই মাসের যে উৎসব দুটো প্রথম উনি করেছিলেন, যেটা সেই দিনটাকেই আমি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে অন্তর থেকে গ্রহণ করি। সেটা ইমোশনাল আমার অ্যাটাচমেন্ট। আমি হয়তো ভুল হতে পারি, কিন্তু আমার অ্যাটাচমেন্টটা ওইখানে। কেন সেটা বলে দিচ্ছি আর কিছুকাল পরে, খুব বেশি সময় নেব না, খুব বড় দীর্ঘ বক্তৃতা করতে আসিনি। শুধু একটু গানটা শুনিয়ে দিই, যে গানটার কথা বললাম। শোনাবো? মানে জ্যোতিশঙ্কর বাবুকে জিজ্ঞাসা করে। হ্যাঁ স্যার শোনান স্যার। আপনাদের হ্যাঁ স্যার, আচ্ছা, ঠিক শোনান স্যার। আচ্ছা, আমি অনুমতি নিয়ে নিলাম। গানটা ছোট্ট গান, 2 মিনিটের গান, ওই মরু বিজয়ের কেতন ওরাও শুননি, আমি শুনিয়ে দিচ্ছি। এটা অনেকেই গেয়েছেন, তো আমার খুব প্রিয় শিল্পী হচ্ছেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, তো তার কণ্ঠে গাওয়া মরু বিজয়ের কেতন ওরাও শুননি। মরু বিজয়ের কেতন ওরাও শূন্যে উড়াও উড়াও, হে প্রবল প্রাণ ধুলি রে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো, হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন ওরাও শূন্যে উড়াও উড়াও, হে প্রবল প্রাণ। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মার মারো তব রবে। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মার মারো তব রবে। মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে, ফুলে ফলে, হে মোহন প্রাণ ভুলিলে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো, হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন ওরাও শূন্যে উড়াও উড়াও, হে প্রবল প্রাণ। পথিক বন্ধু ছায়ার আসন পাতি, এসো এসো শ্যাম সুন্দর। পথিক বন্ধু ছায়ার আসন পাতি, এসো এসো শ্যাম সুন্দর। এসো বাতাসের অধীর খেলার সাথে, এসো এসো বাতাসের অধীর খেলার সাথে, এসো মাতাও নীলাম্বর। উষাই জাগর সখাই গানে আশা, সন্ধ্যায় আলো আলো বিরাম। ঠিক আছে, কথাগুলো খুব পরিষ্কার শোনা গেল। তো আমি এবারে ওই পুরনো আলোচনায় ফিরে আসছি। আমি বলছিলাম যে এই দুটো যে উৎসব, এই দুটোর একটা আন্তর্জাতিক একটা কনটেক্সট ছিল। সেই প্রসঙ্গে আসছি। শুধু একটা কথা বলি, যে এবারের যে বিশ্ব পরিবেশ দিবস, তার থিম হচ্ছে, প্রত্যেকবার একটা আলাদা থিম থাকে,
সেটা হচ্ছে ইকোলজিক্যাল রেস্টোরেশন। ইকোলজিক্যাল রেস্টোরেশন, তো এই যে বৃক্ষরোপণ এবং হলকর্ষণ, এটার মধ্যেও মানে এটার মধ্যে দিয়ে পরিবেশ চেতনা জাগ্রত করার একটা চেষ্টা আছে, একটা পপুলারাইজেশন, পাবলিক একটা সেন্সিবিলিটি তৈরি করার চেষ্টা আছে, আর তার সাথে একটা ইকোলজিক্যাল রেস্টোরেশনের কথাও বলা হচ্ছে। ইকোলজিক্যাল রেস্টোরেশন ব্যাপারটা একটু গোলমেলে, মানে আমি খুব একটা ইকোলজিক্যাল রেস্টোরেশনের পক্ষপাতী না, কারণ আমি মনে করি রবীন্দ্রনাথ তাই মনে করতেন, রবীন্দ্রনাথের চিন্তাতেও এটাই ছিল। উনি মনে করতেন যে আসলে ইকোলজিক্যাল রেস্টোরেশন ব্যাপারটা কি বলুন তো, এটা ব্যাপারটা হচ্ছে আসলে অন্য কথায় বলতে গেলে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখন ইকোলজিকে না ইঞ্জিনিয়ার করা যায় না, আর মানুষ যদি খুব বেশি চেষ্টা করে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে, তাতে কিন্তু পরিবেশের ভালো না হয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা। আসলে যারা ডিপ ইকোলজিস্ট তারা সবাই কথা বলবেন, যারা ডিপ ইকোলজিটা বোঝেন বা ডিপ ইকোলজি শব্দটা না জেনেও যারা এটা বোঝেন, আমার অনেক আদিবাসী ভাই বোনেরা আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেখে, আশেপাশের গ্রামেও আদিবাসী ভাই বোনেরা আছেন, তারা যদি কেউ আজকে এই বক্তৃতা শোনেন তারা জানেন যে কি করতে হবে। তাদের হয়তো ডিপ ইকোলজি শব্দটা জানা নেই, কিন্তু তারা কিন্তু আসলে মানে মনে প্রকৃতিকে বেশি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করার দরকার নেই। প্রকৃতির নিজেরই একটা ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, প্রকৃতির নিজের না একটা ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, প্রকৃতি নিজেই নিজেকে ইঞ্জিনিয়ার করে নেয়। প্রকৃতি কিন্তু একদম ফ্র্যাজাইল না, অতটা ফ্র্যাজাইল না, তবে যেভাবে অত্যাচার করছি আমরা তাতে প্রকৃতি তো খানিকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতির নিজস্ব একটা ব্যবস্থা আছে নিজেকে মেরামত করে নেওয়া, কিন্তু বিপদ হচ্ছে যে প্লাস্টিক ওয়েস্টটা কিভাবে প্রকৃতি নিজেকে মানে তার কুফল থেকে বাঁচাবে সেটা প্রকৃতি জানে না, সেটার কোনো মানে সিস্টেম নেই। কিন্তু সেইগুলো আমাদের করতে হবে, আমাদের চিন্তা করতে হবে সবাই মিলে। কিন্তু ইকোলজিক্যাল রেস্টোরেশন এই শব্দটাতে আমার খুব বেশি মনের প্রাণে খুব সমর্থন নেই। এ ব্যাপারে যদি কেউ প্রশ্ন করেন দর্শকদের মধ্যে আমি তার উত্তর দেব। মানে প্রকৃতিকে ইঞ্জিনিয়ারিং করে আর্টিফিশিয়াল সবকিছু করলে ভালো, যেমন ওয়েটল্যান্ড। ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকাতেও দেখেছি যে অনেক জায়গায় যেহেতু বড় শহর যেগুলো লন্ডন, প্যারিস বা ধরুন আরো বড় শহর নিউ ইয়র্ক, আমেরিকার শহরগুলো সবগুলোই কিন্তু ওয়েটল্যান্ডের মধ্য থেকে উঠে এসেছে। এখন যেহেতু ওয়েটল্যান্ড গুলো বিলীন হয়ে গেছে তার জন্য আর্টিফিশিয়ালি ওয়েটল্যান্ড তৈরি করা হচ্ছে। এটা খারাপ না, আর্টিফিশিয়ালি খানিকটা করা যেতে পারে। এ ব্যাপারে যদি কোনো আলোচনা মানে কেউ করতে চান আজকে সময় থাকে, তাহলে আমি খুব খুশি হয়ে উত্তর দেব। তা যাই হোক, আমি সেই পুরোনো কথায় ফিরে আসছি। এই যে বললাম দুটো উৎসব, এটাই আমার বক্তব্য। এই যে মানে কনটেক্সচুয়ালাইজ করা, কেন রবীন্দ্রনাথ সেই সময় 1927-এ এই দুটো উৎসব করলেন, কি ভেবে করলেন। আসলে এই যে দুটো ফেস্টিভ্যাল মানে উৎসব যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করলেন, সেটাকে আমাদের বুঝতে হবে একটা আন্তর্জাতিক কাঠামোর মধ্যে, তৎকালীন আন্তর্জাতিক কাঠামোর মধ্যে। ওই সময়টা সারা পৃথিবীতে, ওই সময়টা বলতে একদম স্পেসিফিক্যালি ওই 1920-র দশক এবং 1930-এর দশক, এই দুটো দশক মানে দুটো বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে এই দুটো দশকে একটা ট্রান্সকন্টিনেন্টাল একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, পরিবেশের সংকট তৈরি হয়েছিল, এবং রবীন্দ্রনাথ সেই সংকট সম্পর্কে অবহিত ছিলেন, তিনি বিচলিত ছিলেন, তিনি চিন্তিত ছিলেন। সেই সংকটটা খুব ছোট্ট কথায় বলতে গেলে এই সংকটটা মূলত ওর মনে যেটা বেশি চিন্তা হচ্ছিল আফ্রিকাকে নিয়ে। কিন্তু এই যে 1920s এবং 30s-এর যে পরিবেশ সংকট, সেটা কিন্তু শুধু আফ্রিকার সংকট না, আফ্রিকা মহাদেশটা সম্পর্কে তথ্য রবীন্দ্রনাথের হাতে বেশি ছিল। রবীন্দ্রনাথের যে পড়াশুনো, তার যে অ্যাক্সেস ছিল, তখন তো ইন্টারনেট অ্যাক্সেস নেই। উনি যে কাগজপত্র পেতেন, রবীন্দ্র ভবনে তার মানে চিহ্ন আছে, প্রমাণ আছে, তিনি আফ্রিকা সম্পর্কে বেশি তথ্য পেয়েছেন।
তার কারণটা বলে দিচ্ছি কেন। তো আফ্রিকা, শুধু এই আফ্রিকা সম্পর্কে চিন্তা সেটা যে উৎসবের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছিল তা না, সেটা কিন্তু ওর বড় কবিতা আছে আফ্রিকার উপরে, তার মধ্য দিয়েও সেটা খানিকটা প্রকাশ পেয়েছিল। এই যে সময়টা 1920-র দশক এবং 30-এর দশক, এই সময়টা একটা সংকটের সময়, একটা অ্যালার্ম, একটা এনভায়রনমেন্টাল প্যানিকের সময়, যে প্যানিকটা অনেকে অনুভব করতে পেরেছিলেন। তার মধ্যে রবীন্দ্রনাথ একজন, কিন্তু খুব সংবেদনশীল মানুষ। এটা কিন্তু আমেরিকান কন্টিনেন্টেও এই সংকটটা এসেছিল, অস্ট্রেলিয়াতে এসেছিল এবং অবশ্যই আমাদের দেশেও এসেছিল, এশিয়াতেও এসেছিল। একটা কলোনিয়াল প্যানিক তৈরি হয়েছিল, যেটা আমার বন্ধু, যিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে গত বছর, রিচার্ড গ্রোভ, তিনি লিখেছেন ওর বইতে, যে আমি এটা কোট করছি, একটা কলোনিয়াল প্যানিক অফ ডেজার্টিফিকেশন অর ডেসিকেশন। ডেজার্টিফিকেশনের বাংলা হচ্ছে মরুকরণ, আমি করছি মরুকরণ। রবীন্দ্রনাথ মনে করছিলেন যে আফ্রিকার সাব সাহারান যে ডেজার্ট, সেটা এক্সপ্যান্ড করছে, মরুভূমি বিস্তার লাভ করছে এবং শেষ পর্যন্ত সারা পৃথিবী মরুভূমি হয়ে যাবে এবং সাহারা এশিয়ার দিকে বিস্তৃত হচ্ছে, বিস্তার লাভ করছে এবং শেষ পর্যন্ত সমস্ত এশিয়াতেই এই ডেজার্টিফিকেশন এবং ডেসিকেশন হবে এবং যার ফলে মানব সভ্যতা একটা সংকটের মধ্যে পড়বে। আমেরিকাতে 1927 এবং তারপরে 1937-এ দুটো খুব বড় বন্যা হয়েছিল, যাতে অনেক লোকের মৃত্যু হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এই দুটো ঘটনা মিসিসিপি ফ্লাডস নামে পরিচিত। মিসিসিপি নদী দুকুল ছাপিয়ে এত বন্যা হয়েছিল যে অনেক লোকের মৃত্যু হয়েছিল, আমেরিকার অনেক বড় শহর ভেসে গেছিল, 1927-এ একটা, 1937-এ একটা। এবং এই দুটো বন্যা নিয়ে একজন বিখ্যাত জিওগ্রাফার একটা বই লিখেছেন, সেই জিওগ্রাফারের নাম হচ্ছে গর্ডন ইস্ট, বইয়ের নাম হচ্ছে জিওগ্রাফি বিহাইন্ড হিস্ট্রি, 1938-এ প্রকাশিত। আর আমেরিকাতে মিড ওয়েস্ট, সম্পূর্ণ মিড ওয়েস্ট এবং দক্ষিণ আমেরিকার সাউথ, ডিপ সাউথ, সব জায়গাতে একটা সয়েল ইরোশন হচ্ছিল। এত সয়েল ইরোশন হয়েছিল, এত শুষ্ক হয়ে গেছিল, বৃষ্টিপাত এত কমে গেছিল যে একটা স্টর্ম হচ্ছিল, যে স্টর্মটাকে ডোনাল্ড ব্রুস্টার, বিখ্যাত পরিবেশ ঐতিহাসিক আমেরিকার, তিনি নাম দিয়েছেন ডাস্ট বোল স্টর্ম। এবং তার বই আছে, বিখ্যাত বই ডোনাল্ড ব্রুস্টারের, সেই বইটার নামই হচ্ছে ডাস্ট বোল। আফ্রিকার ব্যাপারটায় আমি ফিরে আসছি, দ্বিতীয়ত আফ্রিকার ব্যাপারটায় ফিরে আসছি। ইপি স্টেবিং বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি হচ্ছেন প্রফেসর অফ ফরেস্টার এডিনবার্গ বিশ্ববিদ্যালয়, খুব বিখ্যাত লোক। পরবর্তীকালে ইপি স্টেবিংকে ঔপনিবেশিক শাসকরা ভারতে পাঠিয়েছিল ফরেস্ট পলিসি তৈরি করার জন্য, এবং আমাদের ভারতের যে অরণ্য নীতি, তার অনেকটাই ইপি স্টেবিং এর অবদান আছে তার পেছনে। মানে এই যে স্টেট ম্যানেজ ফরেস্ট, এই ব্যাপারটা ইপি স্টেবিং এর যে মস্তিষ্ক প্রসূত, সেটা অনেকের জানা আছে। এখন ইপি স্টেবিং আফ্রিকা গেছিলেন অল্প সময়ের জন্য 1934 খ্রিস্টাব্দে। ইপি স্টেবিং যে আফ্রিকাতে গেলেন, ওর যে সময়টা উনি আফ্রিকাতে থাকলেন, সেই সময়টা ছিল ঘোর অনাবৃষ্টির সময়, একদম বৃষ্টি হচ্ছে না, কোনো ফসল উৎপন্ন হচ্ছে না, দুর্ভিক্ষ, আফ্রিকা জুড়ে দুর্ভিক্ষ, জল নেই, জলের হাহাকার, বৃষ্টিপাত নেই। এবং এই যে অল্প সময়ের জন্য উনি আফ্রিকাতে থাকলেন, এই তার ভিজিটটা কোইনসাইড করে গেল একটা সিভিয়ার ড্রাউটের সাথে। আর তার যে অভিজ্ঞতা আফ্রিকাতে, তিনি অনেক বই লিখেছেন ফরেস্ট সম্পর্কে। একটা বই লিখলেন, বইটার নাম হচ্ছে, বই না, এটা একটা বড় এসে, যেটা ওই জিওগ্রাফিক্যাল জার্নাল লন্ডনের থেকে বেরিয়েছিল 1934-এ। এই আর্টিকেলটার নাম হচ্ছে দ্য এনক্রোচিং সাহারা। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধটা পড়েছিলেন, দ্য এনক্রোচিং সাহারা। শুধু ইপি স্টেবিং এর লেখাটা রবীন্দ্রনাথ পড়েছিলেন তা না, উনি বভিল বলে একজন লেখক, যিনি সাউথ আফ্রিকার অধিবাসী ছিলেন, তিনিও আফ্রিকাতে গেছিলেন, এই ভদ্রলোক ইপি স্টেবিং এর আগে 1921-এ, এবং সেটাও উনি প্রকাশ করেন জার্নাল অফ রয়্যাল আফ্রিকান সোসাইটির যে জার্নাল লন্ডন থেকে বেরোয়,
তাতে প্রকাশ করেছিলেন। সেই আর্টিকেলটার নাম ছিল প্রায় একই রকম টাইটেলটা, দ্য এনক্রোচমেন্ট অফ সাহারা অন দ্য সুদান। এই যে ইপি স্টেবিং এবং বভিলের আর্টিকেল দুটোতেই এই অভিমত ব্যক্ত করা হয়েছিল যে সাহারা মরুভূমি বিস্তার লাভ করছে দ্রুত এবং যেটা সারা ভারতবর্ষকে গ্রাস করে ফেলবে। অস্ট্রেলিয়াতে, আমি অস্ট্রেলিয়ার কথা বলেছি, অস্ট্রেলিয়া মহাদেশেও এই সময় খুব প্রকৃতিগত সংকট, সেখানেও গভীর সয়েল ইরোশনের সমস্যা, এবং সেখানে তো আপনারা জানেন অস্ট্রেলিয়ার অরণ্যকে বলা হয় ফরেস্টস অফ অ্যাশ। ফরেস্টস অফ অ্যাশ, গাছগুলো আগুন ধরে যায় ইউক্যালিপটাস গাছে এবং ছাই হয়ে যায়। তো ফ্রান্সিস র্যাডক্লিফের বই আছে, বিখ্যাত বই, খুব সুন্দর, নামটাও খুব সুন্দর, মনে থাকে, আমার খুব মনে থাকে, ফ্লাইং ফক্স অ্যান্ড ড্রিফটিং স্যান্ড। এটাতে এই যে সয়েল ইরোশন অস্ট্রেলিয়াতে হচ্ছিল তার যে কি গভীর ইম্প্যাক্ট এই 1930s-এ, তার উপরে এই ফ্রান্সিস র্যাডক্লিফ লিখেছেন যে অস্ট্রেলিয়াতে কৃষিকাজ একেবারে স্তব্ধ হয়ে গেছিল। তো অস্ট্রেলিয়াতে সংকট, আফ্রিকাতে সংকট, আমেরিকাতে সংকট, আর এশিয়াতে সংকট। একটা হচ্ছে প্যানিক, যে সাহারা মরুভূমি বিস্তার লাভ করছে, আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। আর বাংলায় আরো বড় সংকট, সেটা হচ্ছে বাংলাতে, মানে বাংলাদেশে তখন তো পূর্ব পশ্চিম বাংলা বলে কিছু নেই, মানে বাংলায়, সেখানে সমস্ত ইন্টেলেকচুয়ালরা, বাঙালি ইন্টেলিজেন্সিয়ারা, তারা একটা ব্যাপারে লেখালেখি শুরু করে এই সময়, এই 1930s-এ 1920s-এ। সেটা হচ্ছে আমাদের এখানে যে কৃষি ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা ছিল, আপনারা অনেকে জানেন, এ বিষয়ে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। সেটা হচ্ছে এখানে ওভারফ্লো ইরিগেশন। রাধাকমল মুখার্জির যে বই আছে, সে বইতে বলা আছে ওভারফ্লো ইরিগেশন কি। আমাদের সোশ্যাল ইকোলজিটা প্রাক ঔপনিবেশিক যুগে নির্ভরশীল ছিল ওই ওভারফ্লো ইরিগেশনের উপর, মানে প্রকৃতি ইরিগেট করত। কিভাবে করতো আমি সংক্ষেপে এক লাইনে বলে দিচ্ছি। তো এই যে বই, রাধাকমল মুখার্জির বিখ্যাত বই, এটা পড়বেন যারা জিওগ্রাফির লোক, তাদের পড়া উচিত। চেঞ্জিং ফেস অফ বেঙ্গল 1938-এ প্রকাশিত হয়েছিল। আর এসসি মজুমদারের একটা বই আছে, রিভার্স অফ বেঙ্গল ডেল্টা, 1942-এ প্রকাশিত হয়েছিল। রাধাকমল মুখার্জি আবার বিশ্বভারতী কোয়ার্টারলিতেও লিখেছেন। রবীন্দ্রনাথের সাথে ওর যোগাযোগ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ওর যোগাযোগ ছিল, এবং এরা সকলে একই রকম চিন্তা ভাবনা করছিল। আর কিছু ইংরেজ লেখক, যেমন C.A. বেন্টলি, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, কলোনিয়াল গভর্নমেন্টে কাজ করতেন। তিনি ম্যালেরিয়া অ্যান্ড অ্যাগ্রিকালচার ইন বেঙ্গল লেখেন, 1925-এ প্রকাশিত হয়। আর স্যার উইলিয়াম উইলকক্স, এনশিয়েন্ট সিস্টেম অফ ইরিগেশন ইন বেঙ্গল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু মডার্ন প্রবলেমস, এটা 1928-এ বিশ্বভারতী কোয়ার্টারলি পত্রিকাতে রবীন্দ্রনাথের জীবৎকালে প্রকাশিত হয়েছিল। যে চিন্তাটা হয়েছিল, এই সোশ্যাল ইকোলজিটা ধ্বংস হয়ে যাচ্ছে, এই সম্পর্কে চিন্তা। বাংলার যে কৃষি ব্যবস্থা, যেটা বললাম, আবার পুনরাবৃত্তি করছি, ওভারফ্লো ইরিগেশন নির্ভর। সেটা কি? বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, বাংলা খুব ওয়াটার রিচ এলাকা, রেনফল নিয়ে কোনো সমস্যা নেই, আমরা প্রচুর রেনফল পাই, এবং এই বৃষ্টিপাতের ফলে নদীর বুকুল ছাপিয়ে পলি এবং জল এবং মাছ, এই তিনটে বস্তু ছড়িয়ে পড়ে। আর এই যে পলি ছড়িয়ে পড়ে, এর ফলে জমির উর্বরতা কখনোই কমে না, প্রচুর ফসল উৎপন্ন হয়। এই যে পলি ছড়িয়ে যাচ্ছে জলের সাথে, বন্যা যে হচ্ছে, জল তো একা যাচ্ছে না, জল সাথে নিয়ে যাচ্ছে পলি মাটি, যেটা জমিকে উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করছে, উর্বরতা বজায় রাখতে সাহায্য করছে। এবং এই যে মনসুন ফ্লাড, এই ফ্লাডের ফলে আরেকটা জিনিসও ভালো হতো বাংলার, সেটা হচ্ছে মশা ছিল, কিন্তু মশার যে জনসংখ্যা সেটা কখনোই খুব বেশি বৃদ্ধি পেতে পারতো না। মস্কিটো লার্ভা, সেটা এই ফ্লাড হওয়ার ফলে দুকুল ছাপিয়ে যখন বন্যা হতো, মশার লার্ভা মরে যেত। কিন্তু এই ব্যাপারটা মানে গন্ডগোল হয়ে গেল, এই পুরো ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল। গন্ডগোলটা হচ্ছে, আমি সংক্ষেপে বলছি, আপনারা জানেন ঔপনিবেশিক শাসকদের রেলপথের প্রয়োজন ছিল। ভারত থেকে কাঁচামাল এক জায়গায় বন্দরে জড়ো করে সেগুলো ইংল্যান্ডে পাঠাতে হতো, আর ভারত হয়ে গেল ওদের যে ফিনিশ প্রোডাক্ট, টেক্সটাইল
ম্যানুফ্যাকচারারদের মার্কেট, ওভারসিজ মার্কেট, সেগুলোকেও আবার ছড়িয়ে দিতে হবে সারা দেশে। তার জন্য রেলপথের দরকার। আর যদি বিদ্রোহ হয়, যদি গন্ডগোল হয়, অ্যাজিটেশন হয়, আমরা তো অ্যাজিটেশনে খুব দক্ষ, অ্যাজিটেশন যদি হয় বিভিন্ন জায়গায়, তাহলে রেলপথে করে সেনাবাহিনী সেখানে দ্রুত পৌঁছে যাবে। রেলপথ ইংরেজ শাসকদের খুব দরকার ছিল। এখন এই এমব্যাঙ্কমেন্ট, রেলপথ আর রাস্তা নির্মাণ মানেই হচ্ছে এমব্যাঙ্কমেন্ট তৈরি করতে হবে। একটু উঁচু জায়গায় তো রাস্তাটা করতে হবে, জলের তলায় চলে যাবে। রেলপথ তো এত বৃষ্টিপ্রবণ এলাকা, এই যে এমব্যাঙ্কমেন্ট হলো, তার ফলে জলের যে মুক্ত প্রবাহ, জল তো আগে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, ফ্লাড প্লেনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, পলিমাটি নিয়ে যাচ্ছে, সেখানে মাছ নিয়ে যাচ্ছে, অনেক ফসল হচ্ছে, এর ফলে জমি উর্বর থাকছে, সব বন্ধ হয়ে গেল। জানেন তো এটা যে সুবা বাংলা ছিল সবচেয়ে সম্পদশালী প্রদেশ। মুঘল আমলে, ইংরেজ শাসনের আগে মুঘল আমলে সুবা বাংলার অধীনে ছিল বাংলা, বর্তমান বাংলা, বিহার, উড়িষ্যা, এটা ছিল সবচেয়ে সম্পদশালী প্রদেশ, রিচেস্ট প্রভিন্স। তাই বাংলা, এই সময় বাংলা সম্পর্কে চিন্তা শুরু হয়েছে, ম্যালেরিয়া সম্পর্কে চিন্তা শুরু হয়েছে। কলকাতায় অ্যান্টি ম্যালেরিয়া সোসাইটি তৈরি হয়েছে, নাটক লেখা হচ্ছে, বাঙালিরা নাটক লিখছে ম্যালেরিয়ার বিরুদ্ধে। রাধাকমল মুখার্জিরা কলম ধরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরও ভাবছেন যে সাহারা মরুভূমি তো ছুটে আসছে, আর এদিকে বাংলায় ম্যালেরিয়া শুরু হয়ে গেছে। কিন্তু এই যে ম্যালেরিয়া বা এই যে ডিক্লাইন অফ যে প্রি কলোনিয়াল এগ্রিকালচার, সেটা কিন্তু এই সময় থেকে শুরু হয়নি। এটা শুরু হয়েছে 100 বছরেরও বেশি আগে থেকে। ম্যালেরিয়ার প্রাদুর্ভাব কিন্তু 1920 বা 30-এর ঘটনা নয়, তার বহু আগে থেকেই এটার সূত্রপাত হয়েছে। কারণ একটা বইয়ের নাম বলছি, অনেক লেখাতেই তার উল্লেখ আছে, যেমন কালাজ্বর হতো বর্ধমান অঞ্চলে এবং সেন্ট্রাল বেঙ্গলে, কালাজ্বর হতো। এই যে রাজা দিগম্বর মিত্র লিখেছিলেন, তার যে জীবনী লিখেছিলেন, ভোলানাথ চন্দ্র বলে একজন লোক, 1860-এ বেরিয়েছিল, 1860-এ প্রকাশিত হয়েছিল। তাতে কিন্তু কালাজ্বরের কথা, ম্যালেরিয়ার কথা বলা আছে। একটা ইম্পভারিশমেন্ট শুরু হলো। এই যে রবীন্দ্রনাথ লিখেছিলেন না, যখন বঙ্গভঙ্গ হলো, যেটা নিয়ে নির্বাচনের সময় অনেক রাজনৈতিক প্রচারে আমরা এই কথাটা বারবার শুনতে পেলাম, সোনার বাংলা, সোনার বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখে ফেললেন যখন বাংলা ভাগ হলো 1905-এ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একটা রোম্যান্টিসাইজেশন, যে বাংলা মানে ডিক্লাইন করছে ইকোনমিক্যালি, ওই সোশ্যাল ইকোলজি নেই, এমব্যাঙ্কমেন্ট এসে গেছে, তার ফলে বাংলার জমি আর অত উর্বর থাকছে না, বাংলায় অর্থনৈতিক সম্পদ কমে যাচ্ছে। একদা মুঘল যুগে যে প্রদেশকে সোনার প্রদেশ বলা হতো, সেটাকে ফিরিয়ে আনতে হবে। তাই রবীন্দ্রনাথ লিখলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারপরে হরিধন বন্দ্যোপাধ্যায় তার নাটক লিখলেন বাংলার শত্রু, দ্য এনিমি অফ বেঙ্গল। সেটা 1923 এবং 24-এ কলকাতার মঞ্চে মঞ্চস্থ করা হলো। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকটা যখন প্রকাশিত হলো, তার ভূমিকা লিখলেন। এবং রবীন্দ্রনাথ নিজে অ্যান্টি ম্যালেরিয়া সোসাইটিতে বক্তৃতা দিলেন, এবং তিনি এই কথাগুলো বললেন, যে কথাগুলো ওই ভদ্রলোক রাধাকমল মুখার্জিরা বলছিল বিশ্বভারতী কোয়ার্টারলিতে, যে একটা সংকট তৈরি হচ্ছে, এই সংকটটা প্রাকৃতিক সংকট, এখানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, ঔপনিবেশিক শাসনের তত্ত্বাবধানে এমব্যাঙ্কমেন্ট তৈরি হওয়ার ফলে বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সোশ্যাল ইকোলজি, বাংলার সোশ্যাল ইকোলজি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, ডেকাডেন্স, একটা ইকোনমিক ডেকাডেন্স। আর তার সাথে সাব সাহারান ডেজার্টের বিস্তার, ডেজার্টিফিকেশনের আতঙ্ক, সারা পৃথিবীব্যাপী আতঙ্ক, এবং এটা কলোনিয়াল নেটওয়ার্ক ধরে ছড়িয়ে পড়েছিল সবকটা মহাদেশে। মানুষ চিন্তা করতে শুরু করেছিল যে এই সংকটের ফলে হয়তো প্রকৃতি ধ্বংসপ্রাপ্ত হবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটো উৎসব শান্তিনিকেতনের ছেলে মেয়েদের, আশ্রমের ছেলে মেয়েদের মধ্যে প্রচার করার জন্য এই বৃক্ষরোপণ এবং হলবর্ষণ 1927-এ শুরু করলেন। এবং রবীন্দ্রনাথের সব লেখার মধ্যেই কিন্তু ছড়িয়ে আছে
একটা বাণী যে আসলে মানুষ ইনঅ্যালিয়েনেবল, প্রকৃতি থেকে তাকে আলাদা করা যায় না। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন প্রকৃতি এবং মানুষের হাইব্রিডিটিতে বিশ্বাস করতেন। ব্রুনো লাতুরের যে বই পলিটিক্স অফ নেচার, সেখানে এটা ব্যাখ্যা করা আছে। উনিও বিশ্বাস করতেন, উনি তো ডিপ ইকোলজিস্ট রবীন্দ্রনাথ, উনি মনে করতেন যে মানুষ এবং জন্তু জানোয়ার, হিউম্যানস এবং নন হিউম্যানস, তাদেরকে আলাদা করা যায় না। কালচার, নেচার কালচার, এই দুটোকে আলাদা করা যায় না, দুটো হচ্ছে হাইব্রিড, দুটো একসাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে। ওর সমস্ত বই, পল্লী প্রকৃতি বলুন, স্বদেশ বলুন, তপবন বলুন, শিক্ষার বাহন বলুন, সব কিছুতে কিন্তু প্রকৃতির মধ্যে শিক্ষা, এটাই উনি সারা জীবন ধরে প্রচার করে গেছেন। এবং এই হাইব্রিডিটি অফ নেচার এর কথাই উনি বলে গেছেন। দক্ষিণ এশিয়াতে অনেক পরিবেশ আন্দোলন হয়েছে, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টদের সংখ্যা যথেষ্ট। এখানে চণ্ডীপ্রসাদ ভাটের নাম জানি, সুন্দরলাল বহুগুণার নাম জানি, বাবা আমতের নাম জানি, মেধা পাটকারের নাম জানি, কিন্তু রবীন্দ্রনাথ যে কত বড় পরিবেশ কর্মী ছিলেন, কত বড় এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট ছিলেন, এটা আমরা কখনো ভেবে দেখিনি। উনি যে শুধু থিওরিটিক্যালি ডিপ ইকোলজিস্ট ছিলেন তাই না, হিজ আইডিয়া অফ নেচার ওয়াজ কসমিক, ঠিক আলেকজান্ডার ভন হুমবোল্টের মতো, যিনি কসমসের রচয়িতা। সেটা ইংরেজরা গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দিল, আমেরিকানরা, কিন্তু এটা ওরা বুঝতেও পারলো না বা বোঝার চেষ্টাও করলো না যে এই লোকটার যে ডিপ ইকোলজি সেন্স, যে কসমিক সেন্স, সেটা কি রকম, কি লেভেলে। রবীন্দ্রনাথকে মূল্যায়ন করার কোনো শক্তি এদের বেশিরভাগ লোকের ছিল না। হ্যাঁ, যেমন সুনীল গাভাস্কর বা সচিন টেন্ডুলকারকে যখন নির্বাচিত করা হচ্ছে ক্রিকেট দলে, একজন 3rd ডিভিশন খেলেছে জীবনে, সেই প্লেয়ার তাকে নির্বাচন করছে, এইরকম আর কি। তো এরা সবাই, এই চণ্ডীপ্রসাদ ভাট বলুন বা এরা সবাই গান্ধীর অনুগামী, গান্ধীর অনুপ্রেরণা ছিল এদের পেছনে। কিন্তু আমরা কথা বলতে পারলাম না। আমরাও, শুধু সাহেবরা না, আমরাও রবীন্দ্রনাথের উপরে কম অত্যাচার করিনি। আমরাও এটা আজ পর্যন্ত বলতে পারলাম না যে দেখো ভাই, রবীন্দ্রনাথ শুধু ডিপ ইকোলজিস্ট ছিলেন না, হি ওয়াজ দ্য ফার্স্ট এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট ইন ইন্ডিয়া। এই সুন্দরলাল বহুগুণা, মেধা পাটকার, এরা পরে প্রথম পরিবেশ কর্মী, প্রথম পরিবেশ আন্দোলনকারী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি লোকাল লেভেলে করেছেন। ইট ওয়াজ লোকাল, বাট ইট ওয়াজ এটার পেছনে ব্যাপারটা ছিল ইন্টারন্যাশনাল, ট্রান্সকন্টিনেন্টাল। আমরা নিজেরাই এটা কোনোদিনও ওকে মূল্যায়ন করতে পারলাম না, এটা খুব দুঃখের। এবং একটা দেশ যেটা শিল্পোন্নত হয়নি, একটা প্রি ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, সেখানকার একজন মানুষ হয়ে উনি আন্তর্জাতিক যে পরিবেশ সমস্যা, সেটা উনি ধরে ফেলেছিলেন। আর এর মধ্যে কোনো রাজনীতি ছিল না, এটা সম্পূর্ণ কালচারাল। র্যাপিংটা হচ্ছে সম্পূর্ণ কালচারাল, এর মধ্যে কোনো পলিটিক্স নেই। অনেক পরিবেশ আন্দোলনকারী তারা কিন্তু একটা পলিটিক্যাল র্যাপিং এর মধ্যে আন্দোলন করে, কিন্তু রবীন্দ্রনাথের যে আন্দোলন, পরিবেশ আন্দোলন, তার সৌন্দর্য হচ্ছে এখানে এটা সম্পূর্ণ কালচারাল। তাই আমি, আমেরিকানরা যদি বলে যে জর্জ পারকিন্স মার্শ হচ্ছে আমাদের বিশ্বের প্রথম এনভায়রনমেন্টাল হিস্টোরিয়ান, আমি বলবো যে বিশ্বের অন্যতম পরিবেশ আন্দোলনকারী, প্রথম আন্দোলনকারী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে তো বটে। আর ওই ইউএনওর পরিবেশ দিবস, সেটা আমি সরকারিভাবে স্বীকার করি বিশ্বের নাগরিক হিসেবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে। কিন্তু আমার নিজের হৃদয় থেকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের 1927 জুলাই মাসের ওই বৃক্ষরোপণ হলকর্ষণকেই বিশ্ব পরিবেশ দিবস হিসেবে মানি এবং মানবো। এটা প্রতি বছর জুলাই মাসে হয়, আপনারা দেখে আসবেন। দেখবেন শান্তিনিকেতনে যখন ওই অনুষ্ঠানটা দেখে কালোর দোকানে বসবেন চা খেতে, আগে অমর্ত্য সেনও বসতেন, আমি দেখেছি। আমি যখন চাকরি করতাম ওখানে, অমর্ত্য সেন, ওকে বাবলুদা বলতাম আমরা, উনি বসে আছেন, চা খাচ্ছেন কালোর দোকানে। আর ছোট ছোট বাচ্চারা আনন্দ পাঠশালার, ওরা ওই স্যাপলিং, ওই চারা গাছ নিয়ে বাড়ি ফিরছে, প্রত্যেককে একটা চারা গাছ দেওয়া হয়। আনন্দ পাঠশালা এবং পাঠভবনের বাচ্চাদের একটা করে চারা গাছ দেওয়া হয়। তো ওদের দেখে আমি জিজ্ঞেস করতাম, এই তোমরা এটা কি করবে, প্রত্যেক বছর নিয়ে যাও? বলছে হ্যাঁ, প্রত্যেক বছর নিয়ে যাই, আমার জানলার সামনে আমি বাগানে লাগাবো। আর ওদের চোখে মনে হতো চোখটা জল করছে, নতুন পৃথিবীর দিকে তাকিয়ে আছে। আসুন আমরাও সবাই একটা নতুন পৃথিবীর দিকে তাকিয়ে থাকি, কোভিড মুক্ত নতুন পৃথিবী। সবাই ভালো থাকবেন, আমি এখানে শেষ করছি, নমস্কার। ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা বক্তব্য পেশ করার জন্য, আমাদের ইতিহাস সচেতনতা বাড়িয়ে দিয়ে যে আমরা ইতিহাসকে যাতে না ভুলিয়ে এই পরিবেশ দিবসে
এবং পরিবেশ দিবসের যে যৌক্তিকতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে এত ভালো করে বোঝানো, এরকম মানে ভাবা যায় না যে আমরা স্যারেরকে পেয়েছি, এত সুন্দর বক্তব্য শুনলাম। কারোর যদি স্যার যদি কোনো প্রশ্ন নিতে চান তাহলে আমরা এক আধটা প্রশ্ন নিতে পারি। স্যার আপনি কি কোনো প্রশ্ন নেবেন? নিশ্চয়ই প্রশ্ন, আপনাদের টাইম থাকে তাহলে আমি হ্যাঁ স্যার টাইম আছে, কেউ যদি প্রশ্ন করেন তার নামটা বলবেন, আর খুব সংক্ষেপে স্যারকে যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে প্লিজ করতে পারেন, কারণ আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি মোবাইল থেকে করছি বলে আমার পক্ষে কাউকে কারোর নাম আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আমি অনুরোধ করছি, কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ নামটা বলে স্যারকে প্রশ্নটা করতে পারেন। এখন 84 জন আছেন। হ্যাঁ 84 জন আছেন, তাদের মধ্যে কারোর যদি কিছু প্রশ্ন থাকে প্লিজ। গুড আফটারনুন স্যার, প্রসেনজিৎ বলছি জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ প্রসেনজিৎ বলো, প্রসেনজিৎ আচার্য। স্যার ভালো আছেন? ভালো আছি, বলো। খুব ভালো লাগলো, অনেকদিন পরে আপনার স্পিচ শুনলাম। আমি একটা অন্য প্রসঙ্গ করছি, মানে এত কালচারালি এত রিচ কন্টেন্ট ক্রিয়েশন আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা কি মানে কোথাও মনে হচ্ছে আমার রবীন্দ্রনাথকে আমরা হয়তো বাঙালির দোরগোড়াতে পৌঁছতে ব্যর্থ হয়েছি, যে কারণে আজকে যে ধরনের সেন্টিমেন্ট আমরা ক্যারি করি সেটা হয়তো মানে বিকজ অফ দ্য ল্যাক অফ দ্যাট রিচ কন্টেন্ট at the doorstep of our house. তো সেটা আমার মনে হয় গভর্নমেন্ট পলিসির একটা বিশাল বড় খামতি থেকে গেছে। আপনার আমি জাস্ট আপনার ওপিনিয়ন জানতে চাইছি। না না, খুব খুব ভালো প্রশ্ন এটা, মানে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আসলে রবীন্দ্রনাথকে তো আমরা সঠিক মূল্যায়নও করতে পারিনি, আর রবীন্দ্রনাথকে পৌঁছেও দিতে পারিনি। এটা তো প্রকৃতির একটা খেয়াল যে রবীন্দ্রনাথের মতো মানুষ আমাদের দেশে ওই সময় জন্মেছিলেন। He was much ahead of his times, মানে ahead of his times অনেকেই থাকে, কিন্তু he was a genius, এবং ওকে মূল্যায়ন করার মতো শক্তি আমার বা তোমার নেই। এখন সরকারে কারা থাকে? সরকারে থাকে আমার আর তোমার থেকেও কম যারা বোঝে সেরকম লোকেরা। তার ফলে এটা হয়েছে, বিদ্যাসাগরকেও আমরা সারা ভারতেও পৌঁছে দিতে পারিনি সঠিকভাবে, রবীন্দ্রনাথকেও পৌঁছে দিতে পারিনি। এটা খুবই দুঃখের। আমি বুঝতে পারি যে যেটা প্রথমে বললাম যে একটা রেসিজম কাজ করে, ইউএনওতে করে, WHO-তে করে, নোবেল ফাউন্ডেশনে করে, যার জন্য সত্যজিৎ রায় নোবেল পুরস্কার পান না, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পান না। কিন্তু এটা খুব দুঃখের যে আমরা নিজেরাই রবীন্দ্রনাথকে, মানে বাঙালিরাও, ভারতীয়রা তো বটেই, বাঙালিরাও কিন্তু রবীন্দ্রনাথকে সারা ভারতে ঠিক মতো পৌঁছে দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এটা খুব আনফরচুনেট, আর কি বলবো, আর কিছু বলার নেই। আর কারোর কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ আমি একটু বলতে চাইছি। থ্যাংক ইউ স্যার, আমি রাজকুমার বলছি স্যার। গুড আফটারনুন। খুব ভালো প্রেজেন্টেশন স্যার। স্যার শুধু যে পয়েন্টটা আপনি টাচ করেছেন সেটাকে আপনি যদি একটু ইলাবোরেট করেন, ওই যে আর্টিফিশিয়াল আইল্যান্ড কনস্ট্রাকশন করে আজকে পৃথিবীতে যে, গতকালকেও খবরের কাগজে পড়লাম ইউরোপের কোনো একটা রাষ্ট্র একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড কনস্ট্রাকশন করছে এবং 30,000 মানুষকে সেখানে আগামী দিনে বসতি সুযোগ করে দেবে। তো এইরকম যদি অনেক রাষ্ট্র করতে থাকে তাহলে এটা কি ইকোলজিক্যাল ব্যালেন্সকে ডিস্টার্ব করবে না? আমি ঠিক এ ব্যাপারে মানে নিশ্চিত নই। আসলে আমি তো এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট নই। আমি কখনোই আমার টেরিটরির বাইরে অন্য টেরিটরিতে এনক্রোচ করে কোনো মতামত দিই না। তবে আমি যেটা বললাম সেটা একটা ফিলসফিক কনসেপ্ট। মানে আমি দুবাইতে দেখেছি বা ইউরোপেও দেখেছি অনেক শহরে আর্টিফিশিয়াল লেক তৈরি হয়েছে, ওয়েটল্যান্ডস তৈরি হয়েছে, বা ধরুন দুবাইতে আইল্যান্ড তৈরি হয়েছে। অনেকগুলো হোটেল আছে দুবাইতে যেটা কিন্তু আরব সাগরের ওপরে ঢালাই করে মাটি ফেলে তৈরি হয়েছে। তো একটা হোটেল আছে, একটা কৃত্রিম অ্যাকোয়ারিয়াম আছে, আমি হোটেলটার নাম ভুলে যাচ্ছি,
আমি ওই হোটেলটাতে ছিলাম 2 দিন দুবাইতে, আমি নামটা ভুলে যাচ্ছি। যারা দুবাইতে কনফারেন্সে গেছিলেন আমার সাথে, তারা যদি কেউ তাদের কারো মনে থাকে বলতে পারবেন। তারা ওই হোটেলটায় ছিলেন না, আমি ওই হোটেলটাতে ছিলাম। তো এটা তো অবশ্যই মানে এটা এটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং, মানে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এটা তো সমুদ্রের ক্ষতি হচ্ছে। ওই সমুদ্র ওই হোটেলে যে লবি মানে লাউঞ্জ আছে, বিশাল লাউঞ্জ, এবং সেই লাউঞ্জটার চারপাশটাতে কাচের, মানে এবং ওটা কিন্তু সমুদ্রের ভেতরে, সমুদ্রের নিচে, এবং বাইরে আপনি দেখতে পাচ্ছেন ডলফিন ঘুরে বেড়াচ্ছে, তিমি মাছ ঘুরে বেড়াচ্ছে, হাঙর ঘুরে বেড়াচ্ছে, নানা রকমের মাছ ঘুরে বেড়াচ্ছে। তো এটা আসলে একটা ইন্ট্রুশন, মানে ইট ইজ ওয়ান্স এগেন অ্যান ইন্ট্রুশন ইনটু নেচার। মানে আর্টিফিশিয়াল রেস্টোরেশন ব্যাপারটা এই জন্য আমার খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না আমি এটার সাথে। কারণ প্রকৃতির না নিজস্ব সিস্টেম আছে নিজেকে মেরামত করে নেওয়ার জন্য। এনভায়রনমেন্ট আমরা ফ্র্যাজাইল ভাবি, অতটা ফ্র্যাজাইল না। আমরা যদি গাছ কেটে ফেলি এবং সেই জায়গাটাকে যদি এমটি রাখি, যদি শহর না করি, ওখানে আবার জঙ্গল হয়ে যাবে, নিজে নিজে প্রকৃতি নিজেকে রিপেয়ার করে নেবে। তো আমার এই ব্যাপারে একটা অস্বস্তি আছে, আমি এটার সাথে খুব কমফোর্টেবল না। এটা এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টরা তারা বিশেষজ্ঞের মতামত দিতে পারবে, আমি বলতে পারি না। তবে আমার এই ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা খুব পছন্দের না। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ রাজকুমার বাবুকে। আর কেউ যদি কোনো প্রশ্ন করেন প্লিজ, কারোর যদি কিছু বলার থাকে। হ্যালো, তবে একটা ব্যাপার শেষে বলি যে রবীন্দ্রনাথকে তার যথাযোগ্য মর্যাদা দেওয়ার একটা চেষ্টা, সৎ প্রচেষ্টা কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার বহুদিন ধরেই করছেন, যেটা কিন্তু 2011-র আগে আমরা দেখিনি। 2011-র আগে স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু দেখিনি, যেটা কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যে চেষ্টাটা দেখাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নতুন করে বিচার করা, মূল্যায়ন করা, সেটার একটা সৎ প্রচেষ্টা কিন্তু শুরু হয়েছে। তবে এটা সময় লাগবে। মাননীয় স্যার, আমি একটা ছোট্ট একটা ইনক্লুডিং আপনার একটা কনক্লুশনের উপরে একটু অ্যাড করতে চাই। আমার নাম সুমন প্রতিহার স্যার। বলছি যে যতগুলো সমস্যা নিয়ে এই মুহূর্তে আলোচনা হলো, সেই ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা আপনি বলছেন, প্লাস RNA ভাইরাসের কথা আপনি বলছেন, প্রত্যেক কটা জায়গাতেই আমাদের যে জায়গাতে আমাদের প্ল্যানিং করছি আমরা, মানে আমাদের হেলথ সেক্টর যে প্ল্যানিং করছি গোটা পৃথিবী জুড়ে, আমি বলছি সমস্ত জায়গায় সমস্যা দেখা দিচ্ছে যে পপুলেশন সাইজ নিয়ে। আমরা এখন প্রায় 800 কোটি, আমাদের কোনো প্ল্যানিং এই 800 কোটি নিয়ে সফল হতে পারে না। ইভেন ভ্যাকসিনেশন কি একটা ম্যাথমেটিক্যাল মডেলিং আসছে, আমরা যদি এখন গ্রিন শুরু করি, যদি গাছ লাগাতেও শুরু করি, আমাদের কাছে এইটা 2000 ম্যাথমেটিক্যাল মডেলিং, আমাদের কাছে যথেষ্ট ল্যান্ড নেই সেই গাছ লাগাবার জন্য। কারণ সেই ল্যান্ডগুলোকে যদি আমরা গাছ লাগিয়ে দিই তাহলে আমরা পপুলেশনকে খেতে দিতে পারবো না, কাল্টিভেশন ল্যান্ডে শর্ট হয়ে যাবে। তাহলে আমরা আমাদের সঙ্গে আমাদের ভার্সেসটা হচ্ছে যে আমরা পরিবেশকে বাঁচাবো না আমাদের যে এত 800 কোটি জনসংখ্যাকে খেতে দেবো, কোন জায়গাতে আমাদের গিয়ে ব্যালেন্সটা তো নষ্ট হয়েই গেছে। অতএব পপুলেশনকে যদি আমি ব্যালেন্স করতে চাই, এইরকম হয়তো আরো কিছু করোনা ভাইরাসকে আমাদের ওয়েলকাম করতে হবে টু রেস্টোর দা মানে প্রি হিস্টোরিক ব্যালেন্স, যেটা আমাদের প্যালিও ব্যালেন্স ছিল বলতে পারি। যে আমরা যে প্যালিও ডায়েটে যে মানে আমাদের ছিলাম, আমাদের যে এই যে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু পপুলেশন সাইজটা যতক্ষণ না ম্যানেজেবল হয়, আমাদের সমস্ত কিছুই পৃথিবীতে বাড়ছে, লোভ বাড়ছে, আশা বাড়ছে, ভাইরাস বাড়ছে, বাড়ছে ব্যাকটেরিয়া, বাড়ছে না হচ্ছে খালি ল্যান্ড। অতএব ল্যান্ড বাড়াবার কোনো পদ্ধতি বিজ্ঞানও আবিষ্কার করতে হয়তো পারেনি, এবং আমাদের এক্সট্রা টেরিস্ট্রিয়াল যে কনসেপ্ট সেগুলো মানে অলিক কল্পনাই ছিল, থাকবে যতদিন সভ্যতা থাকবে। তাহলে এই মুহূর্তে আমাদের মানে কর্তব্য কি পপুলেশনেরকে আমরা মানে ফিডিং করাবো, না আমরা এনভায়রনমেন্টের কথা ভাববো? মানে আগে বাঁচতে হবে তারপরে তো এনভায়রনমেন্ট। স্যার কোথায় গিয়ে এটা তুল্যমূল্য বিচারে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? না আসলে এই যে তুমি যেটা বলছো মানে এটা ম্যালথুসিয়ান সলিউশন। ইয়েস। হ্যাঁ, এটা ডারউইনও পড়েছিলেন। হ্যাঁ, এটা আবার মানে ম্যালথুসিয়ান সলিউশন সম্পর্কে, ম্যালথাস সম্পর্কে তো গভীর মানে
মানে ক্রিটিসিজম আছে, সমালোচনা আছে। ম্যালথুসিয়ান যে থিওরি, সেটা তো সারা পৃথিবীতেই খুব নিন্দিত হয়েছে। পৃথিবীতে অন্য প্রাণ যেরকম গুরুত্বপূর্ণ, মানুষের প্রাণ এটাও গুরুত্বপূর্ণ। তো আমরা এই কথা বলতে পারি না যে ভাইরাস হয়েছে, ভালো হয়েছে, অনেক লোক মরে যাবে, পৃথিবী আবার নতুন তৈরি হবে। এটা দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। সব মানুষকে বাঁচাবার চেষ্টা করতে হবে, আমি কোনো মার্কসিজম বা কোনো ইজম দিয়ে বলছি না, আমি একজন মানুষ হিসেবে বলছি যে প্রকৃতিতে আছে, যে প্রাণ আছে। এখন একজন বলেছিল যে ভাইরাসের প্রাণ আছে, ভাইরাসেরও বাঁচার অধিকার আছে। ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা ঠিক ওইভাবে বললে বোঝা যাবে না। মানুষকে তো নিরাপদ থাকতে হবে, তাই না? প্রত্যেকটা, যদি ডারউইনের কথাই ভাবা যায়, তাই ডারউইনের বক্তব্য তাই, যে প্রত্যেকটা স্পিসিস তার নিজেকে রক্ষা করার চেষ্টা করবে এবং বাঁচার চেষ্টা করবে। তবে আমি যেটা প্রথমে বললাম, যে আমরা এমন ভাবে ইনডিসক্রিমিনেটলি ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে আরম্ভ করলাম, অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এবং ভ্যাকসিনেশন আবিষ্কার করে আমরা ভাবলাম যে আমরা সবকিছুরই রেমেডি বার করে দেবো। যখন করোনা ভাইরাস প্রথম আত্মপ্রকাশ করলো চীনে, ইউহানে, আমাদের এখানে প্রথম কেসটা ধরা পড়েছে, ওদের রাজস্থানে পড়েছিল প্রথম। না স্যার, কেরলে একজন উহানের মেডিকেল স্টুডেন্ট এসেছিল। হ্যাঁ, আর তারপরে একটা ওই যে গাড়ি করে নিয়ে গেছিল 4জন না 5জন বিদেশি ইটালিয়ান পর্যটক, তাদের মধ্যে অনেকে বলেছিল, আমার বিজ্ঞানী বন্ধুরা বলেছিল, কিছু চিন্তা নেই, ভ্যাকসিন বেরিয়ে যাবে, উইল ভ্যাকসিনেট, উইল ফাইন্ড আউট আ ভ্যাকসিন ফর COVID-19, নো প্রবলেম। ব্যাপারটা যে এত সহজ হলো না, সেটা তো এখন সবাই জানে। আমি বলছি যে সব ভাইরাস আর প্রকৃতিতে থাকুক না, সব ভাইরাস খুঁজে বার করে তাদেরকে ভ্যাকসিন মারতে হবে না। এটা হলে আবার নতুন ভাইরাস ফিরে আসবে। এই COVID-19 আলটিমেটলি প্রকৃতিতেই ফিরে যাবে, জানো তো। COVID-19 ইট উইল আলটিমেটলি গো ব্যাক টু নেচার। হয়তো কোনো একটা নিজেকে মিউটেট করে কোনো একটা জন্তুর মধ্যে থেকে যাবে, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অনেক মানুষকে মেরে তারপরে ওটা ওইভাবে ফিরে যাবে প্রকৃতিতে, আরেকটা ভাইরাস তৈরি হবে। এর শেষ কোথায়? আর একটা ব্যাপার হচ্ছে, আমরা না বড্ড বেশি ভ্যাকসিনেট করি। ইউরোপ আমেরিকাতে না ভ্যাকসিন খুব ভালো কাজ করে না, কারণ ওরা প্রত্যেক বছর ভ্যাকসিন নেয়, প্রত্যেক বছর ফ্লু শট নেয়, প্রত্যেক বছর ইউরোপ এবং আমেরিকাতে সেপ্টেম্বরে ফ্লু শট নেয়। আমরা তো নিই না। আমাদের ক্ষেত্রে আমরা ছোটবেলায় ওই যে কলেরা, স্মল পক্স আর টাইফয়েডের ভ্যাকসিন নিয়েছিলাম। আর একদম জন্মাবার পরে শিশুরা যেগুলো নেয়, আমাদের সময় বিসিজি ছিল না। আমার সময় বিসিজি ওয়াজ নট ইয়েট ইনভেন্টেড। আমাদের সময় বিসিজি ছিল না, মিজল ভ্যাকসিন ছিল না। আমার ছেলে যখন জন্মালো তখন মিজল ভ্যাকসিন এসছে, বিসিজি এসছে, আর অন্য ভ্যাকসিনগুলোতে এসছে, পোলিও বা অন্য সবগুলো এসছে। তা আমার ছেলেকে না আমি মিজল ভ্যাকসিন দিইনি। আমি বললাম ওটা দেবো না, মিজল হোক। মিজল হলে এখানে একটা তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয় এগেইনস্ট ভাইরাস। বাচ্চাদের যে মিজল হতো, অল্প কদিন হতো, জ্বর হতো, সেরে যেত। আমারও খুব সাংঘাতিক মিজল হয়েছিল। দ্যাট গিভস সাম কাইন্ড অফ রেজিস্ট্যান্স টু আদার ভাইরাসেস। এগুলো বায়োলজিস্টরা বলতে পারবে, হ্যাঁ, এটা আমার বিষয় না, আমি এ ব্যাপারে বেশি কথা বলবো। স্যারকে ধন্যবাদ। আর কারোর কি কিছু প্রশ্ন আছে? সুন্দর করে স্যার আমাদেরকে বললেন। হ্যালো, আর তো প্রশ্ন হয়ে গেল, আর কত প্রশ্ন? শেষ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যারকে। স্যার এত সুন্দর মূল্যবান বক্তব্য রাখলেন। এবার আমি অনুরোধ করব আমাদের ডিন আর্টস অ্যান্ড কমার্স প্রফেসর শিবাজি প্রতিম বসুকে কিছু বলার জন্য। প্রফেসর বসু। আমি তো আগেই বলেছি, আমার মনে হয় আমার সতীর্থ, আমি স্যারকে বলা এই শোনার পরে এত সুন্দর, আমার কিছু বলার নেই। আর আমার সঙ্গে ওনার যে ব্যক্তিগত সম্পর্ক আছে, তাতে আমি আরো অনেক কথা ওনাকে বলবো, এখানে সময় নষ্ট করব না। আমার মনে হয় আমাদের যিনি ডিন সায়েন্স আছে, তিনি যদি দু এক কথা বলেন এবং বলে তারপর আমরা এটা ইতি টানতে পারি। তাহলে প্রফেসর সত্যজিৎ সাহা, আপনি যদি স্যার কিছু বলেন। ডিন সায়েন্স প্রফেসর সাহা, প্রফেসর সত্যজিৎ সাহা স্যার।
সত্যজিৎ মাইকটা আনমিউট করো, সত্যজিৎ মাইকটা আনমিউট করো। হ্যাঁ, থ্যাংক ইউ জ্যোতিশঙ্কর বাবু। আর আমি স্যারকে প্রথমেই ধন্যবাদ জানাই যে স্যার এরকম একটা বিউটিফুল প্রোগ্রাম অর্গানাইজ করেছেন আজকের দিনে, যেটা এখন খুবই প্রাসঙ্গিক আর কি এই অবস্থায়। আর আমি ধন্যবাদ জানাই প্রফেসর শিবাজী প্রতিম বসু এবং ডক্টর জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, যে ওনারা আমাকে এই প্রোগ্রামে একটা কিছু বলার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন। আমি খুবই আই ফিল প্রাউড দ্যাট ফর দ্যাট। এবং যেহেতু জ্যোতিশঙ্করবাবু বলেছেন যে এই ব্যাপারটা হচ্ছে বাংলায় বলার ব্যাপারে, তা আমি একটু বাংলা ইংরাজি মিশিয়ে অল্প একটুকু বলার চেষ্টা করব। স্যার এত সুন্দর বলেছেন, স্যারের অনেক কিছু ইনফরমেশন আমি ওখান থেকে পেলাম। স্যারের একটা ব্যাপারে সত্যজিৎ রায়ের প্রসঙ্গে স্যার একটা কথা বললেন, তা আমার সেই কারণে একটা জিনিস মনে পড়লো যে আমি যখন কলেজ লাইফে ছিলাম, তো তখন সেই সময় সত্যজিৎ রায়ের আওয়ার ফিল্মস দেন দেয়ার ফিল্মস এই বইটা আমি একবার পেয়েছিলাম, আমাদের কলেজ লাইব্রেরি থেকে পেয়েছিলাম। এবং সেই সময় আমার ইচ্ছে হয়েছিল যে বইটা একটু পড়ে ঘাটার, কারণ তখন সত্যজিৎ রায়ের সম্বন্ধে চারদিকে আলোচনা হতো এবং সত্যজিৎ রায় তখন হচ্ছে at the peak of his form। তো সেই অবস্থাতে আমি যখন বইটা পড়লাম, দেখলাম এটা টেকনিক্যালি হচ্ছে প্রচন্ড টাফ, একটা মানে খুব টাফ বই। যারা সিনেমার সম্বন্ধে খুব ভালোভাবে জানে, যারা সিনেমার টেকনিক্যাল টার্মস বা টেকনিক্যাল ব্যাপারগুলো যারা ভালো বোঝে, তারা বুঝতে পারবে। কিন্তু আমি এই পড়ে কয়েকটা জিনিস ওখান থেকে পেয়েছিলাম। যেমন একটা এক্সাম্পল আমি বলতে পারি, যে পথের পাঁচালী যে বইটা সত্যজিৎ রায় করেছিলেন, সেই বইতে অপু এবং অপুর দিদি ওরা ওই রেল লাইনের ধারের দিকে যাচ্ছিল, যে একটা রেল বেরিয়ে পাশ করে যাচ্ছে, সেটা ওরা ছুটে দেখতে যাচ্ছিল। এবং আমি পড়ে অবাক হলাম বইটাতে, যে ওখানে কিছু ঘাস ফুল ছিল আর কি, মানে শুটিংটা চলাকালীন দেখা যাচ্ছিল যে ওখানে কিছু ঘাস ফুল আছে। সেই ঘাস ফুলগুলো মধ্যে দিয়ে অপু এবং অপুর দিদি ছুটে যাচ্ছিল ট্রেনটা দেখার জন্য। কিন্তু সেদিন শুটিংটা কমপ্লিট হয়নি, শুটিংটা ইনকমপ্লিট ছিল। তার পরের দিনে ওনারা আবার শুটিংটা যখন শুরু করতে যান, তখন দেখেন যে ওইখানে ঘাস ফুলগুলো সব মানে খেয়ে ফেলেছে, মানে গরুরে বা এসে খেয়ে ফেলেছে। সুতরাং আমি বইতে পড়ে অবাক হয়ে গেলাম যে সত্যজিৎ রায় উনি প্রায় 1 বছর ওয়েট করেছিলেন, মানে ওই আবার ঘাস ফুলগুলো যাতে গ্রো করে এবং তখন তিনি যেন আবার ওই শুটিংটা করতে পারেন। তার মানে তিনি অ্যাকচুয়ালি বেসিক্যালি ছিলেন হচ্ছে নেচার লাভার। এখান থেকে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে হি ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি নেচার লাভার। এবং এই ব্যাপারটা, এই অরিজিনাল ব্যাপারটা আনার জন্যই তিনি 1 বছর ওয়েট করেছিলেন। তা এইখানে বোঝা যায় যে মানে তিনি একজন ছিলেন বড় মানে গ্রেট ডাইরেক্টর। আর সামটাইমসলি আমি স্যারের আরেকটা কথা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আমি একটু বলতে চাই, যেহেতু এগুলো আমার সেরকম ক্ষমতা নেই মানে রবীন্দ্রনাথকে অ্যাকচুয়ালি করার। কিন্তু একটা ব্যাপার আমি আমার স্কুলের লাইফে, যখন আমি স্কুলে পড়তাম, আমার বাংলার স্যার যিনি ছিলেন আর কি, তিনি সবসময় বলতেন যে যখন তোমাদের মন টন খারাপ হবে তোমরা রবীন্দ্রনাথ পড়ো। আমি সেই কারণে বাসন্তী রবীন্দ্রনাথ পড়তাম। কিন্তু যখন স্কুলে আমার একটা টপিক ছিল অ্যাকচুয়ালি ছুটি যে ব্যাপারটা, এবং রবীন্দ্রনাথ যে প্রকৃতিকে কি ভালোবাসতেন সেটা বোঝা যায় সেটা ফটিকের মাধ্যমে। কারণ সেই গল্পেতে আমরা জানি একটা লাইন, এবং সেটা আমার স্কুলের বাংলা স্যারই লিখে দিয়েছিলেন, যে প্রকৃতির খোলামেলা আকাশ থেকে যখন ফটিককে কেড়ে আনা হলো কলকাতার বন্দিশালায়, তখন নবান্নের ডাক শুনতে শুনতে অপরাহ্নে হারিয়ে গেল ফটিক। এরকম একটা লাইন ছিল আমার মনে আছে। তা এখন এইটাতে পরিষ্কারই বোঝা যায় যে একটি ছেলে ফটিক, যে গ্রামের মধ্যে প্রকৃতির আলো পরিবেশের মধ্যে সে সুন্দরভাবে বেড়ে উঠছিল, তাকে যখন কলকাতায় বন্দিশালায় নিয়ে আসা হলো, সে আর বাঁচলো না, বেশি দিন বাঁচলো না। তো আমি স্যারের এই মানে সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটো ব্যাপার থেকে আমি অনেক কিছুই জানলাম। আর আরেকটা ব্যাপার, এই আজকের দিনটায় যেটা হচ্ছে জুন 5, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ডিক্লেয়ার করেছে ডিকেড অন ইকোসিস্টেম রেস্টোরেশন। তো ইকোসিস্টেম রেস্টোরেশন যখন এই কথাটা আমরা বলি, তার মানেই বোঝা যায় যে there is some damage on the ecosystem, সুতরাং কিছু একটা ড্যামেজ হয়েছে।
সুতরাং এই ড্যামেজটা স্যার যেটা বললেন যে প্রকৃতি অ্যাকচুয়ালি এই ড্যামেজটাকে ইট উইল কন্ট্রোল ইট, কিন্তু কিন্তু আমি একটা জিনিস শুধু আমাদের নিজেরাও আমরা যদি একটু সচেতন হই, তাতেও হয়তো আমরা কিছুটা এই রেস্টোরেশনে পার্টিসিপেট করতে পারি। একটা ব্যাপার হচ্ছে যেমন রিপেয়ারিং অ্যান্ড রিপ্ল্যান্টিং অফ ওয়েটল্যান্ডস যেগুলো আছে সেগুলোকে আমাদের রক্ষা করা, ফরেস্ট ল্যান্ডকে রক্ষা করা, এবং আমাদের যেগুলো হচ্ছে ইনভেসিভ স্পেসিস সেগুলোকে যাতে আমরা আটকাতে পারি, যাতে আমাদের নেচারকে ক্ষতি না করতে পারি। আর আরেকটা আমি দুটো পয়েন্ট আরেকটা বলবো যে আমাদের ধরুন অনেকেই আমি বলবো যে ইনভেস্ট করতে সেই রকম জায়গায় যেখানে ধরুন আপনার আমরা সোলার পাওয়ারকে ইউজ করতে পারি, কারণ সোলার পাওয়ার অবভিয়াসলি ইজ এ সোর্স যেখান থেকে যে সোর্সটা হচ্ছে মোস্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি সোর্স। সুতরাং সোলার পাওয়ার অলসো ক্যান মানে ইমপ্রুভ দ্য ইয়োর দিস এনভায়রনমেন্ট এবং সাইমালটেনিয়াসলি যদি আমরা কোভিড এর কথা বলি তাহলে আমি একটা লাইন শুধু এইটুকু অ্যাড করতে পারি যে ইন ইন্ডিয়া ইকোসিস্টেম রিস্টোরেশন কুড অলসো ফর্ম দ্য বেসিস অফ পোস্ট কোভিড রিকভারি। তো এই ব্যাপারগুলো বলার পরে যেটা আমাদের ইউএন যেটা আমাদের ডিক্লেয়ার করেছে, দ্য ডিক্লারেশন অফ 2021 to 2030 as the UN Decade on Ecosystem Restoration is purposeful and hopeful. It reveals that this decade matters most in preventing catastrophic climate change and bending the curve on biodiversity loss, without which an estimated 1 million species face the threat of extinction and many within these decades. So the time has come to participate all together following the United Nations call and save our ecosystem. Thank you very much. আমি জাস্ট ধন্যবাদ প্রফেসর। একটা জাস্ট আমি কমেন্ট করব, যেহেতু সত্যজিৎ স্যার সোলার পাওয়ারের কথা বললো, আমি ফিজিক্স ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট ওনারা আছেন, ওনারা ফিজিবিলিটি স্টাডি করে দেখবেন নতুন একটা টেকনোলজি এসেছে অপটিক্যাল কেবল। ইউ ডোন্ট নিড টু হ্যাভ এ ব্যাটারি লাইক solar system is having. Just put the cable at the top of your house and using these optical systems, house inside the house you can the light as long as the sun is in the sky. তো সেখানে at least day time এ আমরা এনার্জি কনজাম্পশনটাকে ওখান থেকে অনেক কমিয়ে ফেলতে পারি। মানে সেটা আমি জানি না ইউনিভার্সিটি অথরিটি ভাববে যদি এটা ফিজিবল হয় কি না হয়। সো থ্যাংক ইউ প্রসেনজিৎ। আমি এবার ডক্টর মিশা রয়, আমাদের কোঅর্ডিনেটর সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ, তাকে কনক্লুডিং রিমার্কে কিছু বলতে বলবো। ডক্টর মিশা রয়। Thank you. Good afternoon, everyone. প্রফেসর সত্যজিৎ সাহার কথা থেকে আমি কনক্লুডিং লেকচারটা আজকে স্টার্ট করছি। As a concluding speech of today's program, I am summarizing on the theme ecosystem restoration, only way for the mitigation and management of pandemics. Human activities have changed the planet to such an extent as to determine the birth of a new era, which we all call as Anthropocene. Changes in the land use have led humans to the closer contact with the agents of zoonotic diseases, including new strains of bacteria and viruses. Zoonotic diseases are the infectious diseases that are caused by the pathogens that migrate from the wild to the humans, either through the direct transmission via the air media or through the host, such as insect bites, which carries the pathogens without themselves getting infected. Zoonotic diseases includes a large diverse group of infections which can be caused by viruses, bacteria, fungi, any other organism, or even the abnormal protein agents known as prions. In addition to the present SARS-CoV-2 virus, which is causing the global pandemic, COVID-19 pandemic, there are also several other zoonoses which caused the several deadly pandemics and epidemics in the last few decades. We all know that there are Ebola viruses, there is avian influenza we call as bird flu, there is also H1N1 flu, which is commonly known as swine flu. Then there is Middle East respiratory syndrome, the Rift Valley fever, there are
sudden acute respiratory syndrome, Zika virus, and many others to name. According to the studies, most of the pandemic outbreaks are associated with the destructions and degradation of ecosystem. More than half of the Earth's habitable land has already been affected by the humans, and the result of this is that the natural barriers and the buffer zones separating the humans from the wild are not active anymore. And this has resulted in an easy maneuver of pathogens from the wild animals to human, causing the deadliest zoonotic pandemics. We are presently locked into a downward spiral of ecological degradation. The biodiversity loss and the cumulative effects of this prolonged climate change and continuous degradation of the ecosystem is vivid from the rising deadly pandemics and the associated extreme weather events, which in turn act synergistically bargaining global burden of diseases. Natural ecosystems have a crucial role in supporting and nourishing life. Powering this ecosystem can aid the development and spread of infectious diseases, climate changes, and extreme climatic phenomena. Human activities are causing cataclysmic changes to our planet. The growing human population and rapid increase in consumption have led to profound changes in the land covers, rivers, and oceans. The climate system, the biogeochemical cycles, and the way ecosystem functions, with the major implications for our own health and well-being, are responsible for more than half of the pandemics. As a global community, it is crucial that we should take steps to reduce the risk of future pandemics. Ecosystem restoration is known as the best way we can take to preserve ecosystems and restore the health of those that has been already degraded. Ecological restoration is known as the process of assisting the recovery of an ecosystem that has been degraded, damaged, or destroyed. The objective of restoration is to assist an ecosystem to recover to its pre-degradation trajectory or quite close. For the last 2 years, the global spread of the COVID-19 pandemic is a poignant example of how the degradation of ecosystem can contribute to the emergence of the diseases. Only by recognizing that our health and well-being are closely linked to that of the natural world, we can protect our species from the most harmful effects of pandemics. Conserving and restoring our ecosystem and the services they provide, including the disease regulation, should be seen as a fundamental part for maintaining human and planetary health both. Ecological restoration is clearly an identifiable pathway to tackle some of our most critical challenges. Mostly I am here talking about passive ecological restoration, as it is becoming increasingly clear that the human and the ecological health crises are intimately interwoven. Improved understanding of the links between ecological restoration, passive ecological restoration, and human health will likely to result in environmental and health gains. As we have entered in a new chapter of Anthropocene, it is now essential to understand that a healthy planet is the foundation of our own health and well-being. This is the time for the urgent call to enact fully and rapidly by allowing the nature to restore itself for our own existence. Thank you. জ্যোতিশঙ্কর কথা শোনা যাচ্ছে না কিছু?
হ্যালো, আমি ধন্যবাদ জানাই মাননীয় ভাইস চ্যান্সেলর। প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তুমি তাহলে এরপরে তো ভাইস চ্যান্সেলরের পারমিশন নিয়ে তুমি। আমি ভাইস চ্যান্সেলর স্যারের পারমিশন নিয়েছি শিবাজি দা, আমার ভাইস চ্যান্সেলর স্যারের পারমিশন নেওয়া হয়েছে। এবার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি ভাইস চ্যান্সেলর স্যারের পারমিশন নিয়ে ভোট অফ থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ বিশেষ কারণবশত আমাদের ভোটার থ্যাঙ্কস দেওয়ার কথা ছিল রেজিস্ট্রার স্যারের, কিন্তু উনি জয়েন করতে পারেননি মিটিং এ, তাই আমি স্যারের পারমিশন নিয়ে ভোট অফ থ্যাঙ্কস দিচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর রঞ্জন চক্রবর্তী, যার অনুপ্রেরণায় আজকের এই ওয়েবিনার আমরা করতে পারলাম এবং যার একটা অসাধারণ বক্তব্য শুনলাম। ধন্যবাদ জানাই মাননীয় আর্টসের ডিন প্রফেসর শিবাজি প্রতিম বসুকে, যিনি, আমার অনেক ভুল আছে আমি জানি, আমি অতটাই সব করতে অভ্যস্ত নই, আমার অনেক কিছু উনি ঠিক করে দেন, সেজন্য ধন্যবাদ জানাই। এবং একটা খুব সুন্দর ছোট্ট করে একটা বক্তব্য পেশ করার জন্য প্রফেসর শিবাজি প্রতিম বসু, আর্টস কমার্স, ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রফেসর সত্যজিৎ সাহা, ডিন সায়েন্স, উনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এই আজকের ইকোলজিক্যাল রেস্টোরেশন বিষয়টা সম্বন্ধে। ধন্যবাদ জানাই ডক্টর মিশা রয়, কোঅর্ডিনেটর, সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ। ধন্যবাদ জানাই সমস্ত প্রেস এবং মিডিয়ার যদি কেউ থেকে থাকেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের এই ওয়েবিনার শোনার জন্য। ধন্যবাদ জানাই আমাদের লার্নেড কলিগ যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করলেন এবং শুনলেন, প্রত্যেক অফিসার, কর্মচারী, ছাত্রছাত্রী প্রত্যেককে আমি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, আমার সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ এর তরফ থেকে ধন্যবাদ জানাই এবং সকলের শুভ কামনা করে স্যারের পারমিশন নিয়েছি আমি অলরেডি। আমি আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রফেসর শিবাজি প্রতিম বসু স্যার, আমি কি অনুষ্ঠানটা এখানেই শেষ করি? স্যারকে জিজ্ঞেস করা হয়েছে। আমরা আজকে খুব একটা সুন্দর সময় আমরা এই অপরাহ্নটা কাটালাম এবং আমরা আশা করি এইখান থেকে আমরা যা শুনলাম তার থেকে যদি কিছু শিখতে পারি, আমরা বলি টেক অ্যাওয়ে, আমরা যদি কিছু নিয়ে যেতে পারি ঘরে মানে আমাদের মনে, আমাদের কাজের মধ্য দিয়ে সেটা কিছু পালন করা, সামান্য তার ভগ্নাংশ করি, তাহলে নিশ্চয়ই পৃথিবীর এই সমস্যা কিছুটা হলেও, সামান্য হলেও আমরা হয়তো সমাধানের দিকে এগোতে পারবো। এটুকু বলে আমি বলছি যে তুমি এবার ঘোষণা করে দাও আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ।